এই শোনো, এদিকে আসো। একদম কাছে আসবে না বলে দিলাম। আয়ান ধীরে ধীরে তানিশার দিকে এগিয়ে যায়। ঘরের আলো খুব হালকা। তানিশা খাটের এক কোনায় বসে আছে, তার চোখে মুখে রাগের ছাপ। ভারী লাল রঙের বিয়ের শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু আয়ানের মুখে একটা বাঁকা হাসি। সে তানিশার রাগী চেহারা দেখে মোটেও ভয় পাচ্ছে না। সে জানে এই মেয়েটা বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ঠিক ততটাই নরম। বিয়ে তো হয়ে গেছে, কাজী ডেকে কবুল তো তুমিও বলেছ, এখন এত রাগ দেখাচ্ছ কেন বুঝতে পারছি না। বাধ্য হয়ে কবুল বলেছি, সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল না করলে আমি কখনোই তোমার মতো একটা জুনিয়র ফাজিল ছেলেকে বিয়ে করতাম না। তানিশা উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। তার লম্বা চুলগুলো পিঠের উপর ছড়ানো। আয়ান পেছন থেকে গিয়ে তানিশার খুব কাছে দাঁড়ায়। তানিশা আয়ানের শরীরের উষ্ণতা টের পায়। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হতে থাকে, কিন্তু সে বাইরে সেটা প্রকাশ করে না। সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। আয়ান হঠাৎ করে তানিশার কোমরে হাত রাখে। হাত সরাও বলছি, তুমি কিন্তু লিমিট ক্রস করছো আয়ান। নিজের বউয়ের কোমরে হাত রাখাটা কোনো লিমিটের মধ্যে পড়ে সেটা আমার জানা নেই। তুমি আমার হালাল বউ, ইসলামী শরীয়ত অনুযায়ী আজ থেকে তুমি আমার। আয়ানের গলার স্বর খুব গম্ভীর। তানিশা একটু কেঁপে ওঠে। সে আয়ানের দিকে ঘোরে। আয়ানের চোখের দিকে তাকিয়ে তার মনে হয় এই ছেলেটা আর আগের সেই ফাজিল জুনিয়র নেই। সে যেন এক রাতেই অনেক পরিণত হয়ে গেছে। আয়ান তানিশার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তানিশা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আমাকে ছাড়ো, তুমি জানো আমি তোমাকে কতটা ঘৃণা করি। ঘৃণা করো বলেই তো বিয়ে করেছি, ভালোবাসলে তো আর এত মজা পেতাম না। এই বজ্জাত সিনিয়র মেয়ের রাগ ভাঙানোর মজাই আলাদা। আয়ান তানিশার কপালে একটা চুমু খায়। তানিশা চোখ বন্ধ করে ফেলে। তার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। সে আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আয়ান একটু পিছিয়ে যায়, কিন্তু তার মুখের হাসিটা মোটেও কমে না। ঠিক সেই সময় দরজায় কেউ নক করে। ভাবি, দরজাটা একটু খোলো, তোমাদের জন্য দুধ নিয়ে এসেছি। নুসরাত হলো আয়ানের বড় ভাই ফাহিমের বউ। সে খুব চঞ্চল আর মিষ্টি স্বভাবের মেয়ে। তানিশা দ্রুত শাড়ির আঁচল ঠিক করে দরজার দিকে এগিয়ে যায়। সে দরজা খুলে দেয়। নুসরাত একটা ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেতে দুটো কাচের গ্লাসে গরম দুধ রাখা আছে। এই নাও তোমাদের দুধ। আর শোনো, কাল সকালে কিন্তু খুব ভোরে উঠতে হবে, বউ ভাতের অনেক কাজ বাকি আছে। আমার এগুলো খাওয়া একদমই ইচ্ছে নেই ভাবি, তুমি এগুলো নিয়ে যাও। আরে বাসর রাতে দুধ না খেলে কি হয়? আয়ান, তুমি তোমার বউকে খাইয়ে দাও, আমি চললাম। নুসরাত ট্রেটা টেবিলের উপর রেখে একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে বাইরে থেকে দরজা আটকে দেয়। তানিশা আবার খাটে গিয়ে বসে। আয়ান একটা গ্লাস হাতে নিয়ে তানিশার সামনে গিয়ে দাঁড়ায়। নাও খেয়ে নাও, সারাদিন অনেক ধকল গেছে। বললাম তো আমি খাবো না, তুমি কি বাংলা কথা বোঝো না? তুমি না খেলে আমিও খাবো না। সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবো। তানিশা জানে আয়ান খুব জেদি। সে যা বলে তাই করে। তানিশা বাধ্য হয়ে গ্লাসটা হাতে নেয়। সে এক চুমুকে কিছুটা দুধ খেয়ে গ্লাসটা আবার আয়ানের হাতে দিয়ে দেয়। আয়ান তানিশার খাওয়া গ্লাসের ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে বাকি দুধটুকু খেয়ে নেয়। তানিশা সেটা দেখে অবাক হয়। তুমি ওখান থেকে কেন খেলে? বউয়ের এটো খেলে ভালোবাসা বাড়ে। তানিশা আর কিছু বলে না। সে চুপ করে শুয়ে পড়ে আর উল্টো দিকে ফিরে থাকে। আয়ান ঘরের আলো নিভিয়ে দেয়। সে তানিশার পাশে শুয়ে পড়ে। সে খুব সাবধানে তানিশার গায়ের উপর একটা কম্বল টেনে দেয়। তানিশা ঘুমানোর ভান করে থাকে, কিন্তু তার মাথায় ঘুরতে থাকে আজকের বিয়ের ঘটনাগুলো। আজ সকালেও সে জানতো না যে তার বিয়ে হবে। ভার্সিটিতে যাওয়ার পথে তার বাবা জহির সাহেব তাকে বাসায় নিয়ে আসেন। বাসায় এসে সে দেখে আয়ানের পরিবারের সবাই উপস্থিত। কাজী সাহেব বসে আছেন। সালমা বেগম তানিশাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। তিনি বলেন আয়ানের বাবা কবির সাহেবের খুব শরীর খারাপ, আর তিনি তানিশাকে নিজের ছেলের বউ হিসেবে দেখতে চান। জহির সাহেব তানিশাকে বলেন সে রাজি না হলে তিনি সমাজে মুখ দেখাতে পারবেন না। তানিশা বাধ্য হয়ে কবুল বলে, কিন্তু সে বুঝতে পারে না আয়ান কিভাবে এত তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করলো। ঘুমালে নাকি বজ্জাত মেয়ে? আমাকে ওই নামে ডাকবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডাকবো না। বউ বলে ডাকলে খুশি হবে?
তানিশা কোনো উত্তর দেয় না। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আয়ান তাকে শান্তিতে ঘুমাতে দেয় না। সে তানিশার চুলের ভেতর আঙ্গুল চালাতে থাকে। তানিশার খুব আরাম লাগে, কিন্তু সে সেটা বুঝতে দেয় না। সে আয়ানের হাত সরিয়ে দেয়, আয়ান আবার হাত দেয়। এভাবেই তাদের মধ্যে একটা নীরব লড়াই চলতে থাকে। এক পর্যায়ে তানিশা সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। আয়ান তানিশার মুখের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো তানিশা, কিন্তু তুমি কেন এত অভিনয় করো সেটা আমি বের করেই ছাড়বো। আমি তোমাকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। সকালবেলা পাখির ডাকে তানিশার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে আয়ান তার দিকে তাকিয়ে হাসছে। আয়ান সকাল সকাল গোসল করে তৈরি হয়ে গেছে। তার পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট। তাকে খুব হ্যান্ডসাম লাগছে। তানিশা তাড়াতাড়ি উঠে বসে। তুমি এত সকালে উঠেছো কেন? আমাকে ডাকোনি কেন? দেখলাম তুমি খুব শান্তিতে ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নিচে সবাই অপেক্ষা করছে। তানিশা ফ্রেশ হয়ে একটা নীল রঙের শাড়ি পরে নিচে যায়। ড্রয়িং রুমে সবাই বসে আছে। কবির সাহেব তানিশাকে দেখে খুব খুশি হন। সালমা বেগম তানিশাকে নিজের পাশে বসান। ফাহিমার নুসরাত তাদের নিয়ে মজা করতে শুরু করে। কিরে আয়ান, রাতে ঘুম কেমন হলো? ঘুম তো খুব ভালোই হলো ভাইয়া। আমার বউ তো আমাকে খুব আদর করেছে। আয়ানের কথা শুনে সবাই হাসতে শুরু করে। তানিশার রাগে গা জ্বলতে থাকে। সে টেবিলের নিচে গিয়ে আয়ানের পায়ে একটা জোরে লাথি মারে। আয়ান একটু শব্দও করে না, বরং সে তানিশার দিকে তাকিয়ে চোখ মারে। এমন সময় বাড়িতে জহির সাহেব আর রুমা বেগম আসেন। তানিশা তার বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সে খুব কাঁদতে শুরু করে। রুমা বেগম মেয়েকে সান্ত্বনা দেন। মা তানিশা, আয়ান খুব ভালো ছেলে, সে তোমাকে খুব সুখী রাখবে। তুমি আমাকে জোর করে বিয়ে দিলে বাবা, আমি এই বিয়েতে একদম খুশি নই। তানিশার কথা শুনে সবার মুখ কালো হয়ে যায়। আয়ান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে আসে। সে জহির সাহেবের হাত ধরে। বাবা, আপনি চিন্তা করবেন না, তানিশা এখনো ছোট, সে আস্তে আস্তে সব বুঝতে পারবে। আমি তাকে কখনো কষ্ট দেব না। আয়ানের কথা শুনে জহির সাহেব শান্তি পান। তিনি আয়ানকে জড়িয়ে ধরেন। তানিশা বুঝতে পারে না এই ছেলেটা সবার সামনে এত ভালো সাজার নাটক কেন করছে। সে মনে মনে ঠিক করে সে আয়ানকে এমন শিক্ষা দেবে যাতে আয়ান নিজে থেকে তাকেই ডিভোর্স দিতে বাধ্য হয়। কিন্তু সে জানে না তার এই জেদ তাকে আরো বেশি আয়ানের জালে জড়িয়ে ফেলবে। আর তাদের এই সম্পর্কের পেছনে লুকিয়ে থাকা একটা বড় সত্যি খুব তাড়াতাড়ি সামনে আসবে, যা সবার জীবন বদলে দেবে। সকাল হয়ে গেছে বউ, এবার তো বিছানা ছাড়ো। আমি তোমার বউ না, আমাকে বউ বলে ডাকবে না। কবুল তো তুমি 3 বারই বলেছ, আবার কাবির নামায় সাইনও করেছ। রফিক কাজী সাহেব নিজে সব নিয়ম মেনে বিয়ে পড়িয়েছেন, এখন অস্বীকার করলে তো আর হবে না। তুমি খুব ভালো করেই জানো আমি বাধ্য হয়ে কবুল বলেছি। তুমি আমার ইমোশন নিয়ে খেলেছো আয়ান। ইমোশন নিয়ে কোথায় খেললাম? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি আর হালালভাবে নিজের করে নিয়েছি। ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করেছি, কোনো পাপ তো করিনি। তুমি একটা জুনিয়র ফাজিল ছেলে, তোমাকে আমি কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। আমি তো তোমার চোখের সামনেই থাকবো, সারা জীবন থাকবো। তোমার এই রাগ আর জেদ আমি ভেঙে তবেই ছাড়বো। তুমি আমাকে চেনো না আয়ান, আমি কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। সব ধারণা আছে বলেই তো তোমাকে বিয়ে করেছি। তুমি বাইরে থেকে নিজেকে যতটাই পাথর বানিয়ে রাখো না কেন, আমি জানি ভেতর থেকে তুমি অন্যরকম। তানিশার আগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে যায়। আয়ান খাটের উপর বসে মুচকি হাসে। সে জানে তানিশাকে সামলানো সহজ নয়, কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। কিছুক্ষণ পর তানিশা ফ্রেশ হয়ে বের হয়ে তার সেজা চুল থেকে পানি পড়ছে। আয়ান মুগ্ধ হয়ে তানিশার দিকে তাকিয়ে থাকে। তোমাকে ভেজা চুলে একদম পরীর মতো লাগছে। তোমার এই ফালতু কথাগুলো অন্য কাউকে গিয়ে বলো, আমার এসব শোনার বিন্দু মাত্র আগ্রহ নেই। তুমি আমার বউ, আমি তোমাকেই বলবো। তুমি রেডি হয়ে নাও, নিচে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। তানিশা একটা সুন্দর সুতির শাড়ি পরে নেয়। আয়ান তাকে সাহায্য করতে এগিয়ে গেলে তানিশা তাকে কড়া ধমক দেয়। আয়ান হাসতে হাসতে নিচে চলে যায়। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে বুঝতে পারে না তার জীবনটা হঠাৎ করে এভাবে কেন বদলে গেল। সে তো এমনটা চায়নি, সে শুধু চেয়েছিল আয়ানকে বাঁচাতে। আসো বৌমা, এদিকে আসো, আমার পাশে বসো। জি আন্টি, আসছি। আন্টি কেন মা? এখন থেকে মা বলে ডাকবে।
তুমি তো আমার মেয়ের মতোই। তানিশা চুপ করে থাকে। কবির সাহেব খবরের কাগজ পড়ছিলেন। তিনি মুখ তুলে তানিশার দিকে তাকিয়ে হাসেন। বৌমা, তোমার মুখটা এমন শুকানো কেন? রাতে কি ঘুম হয়নি? আয়ান কি তোমাকে অনেক জ্বালিয়েছে? বাবা, আমি কেন জ্বালাতে যাব? তোমার বৌমা তো সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে। আমি মোটেও নাক ডাকি না, আপনি একদম মিথ্যা কথা বলবেন না। আরে আয়ান, তুই তো দেখি বিয়ের প্রথম দিনেই বউয়ের কাছে ধরা খেয়ে গেলি। ভাইয়া তুমি আর মজা করো না তো। দেখো তানিশার মনটা খারাপ। তানিশা, তুমি এইসব কথায় কান দিও না। তুমি নাস্তা শুরু করো। ভাতিজা আমার এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে, আমি তো ভাবতেই পারিনি। তা তো বটেই, আমাদের আয়ান তো এখন বড় হয়ে গেছে, তার উপর এত সুন্দর একটা বউ পেয়েছে। আমাদের বাড়িতে তো এখন চাঁদের আলো। ভাইয়া, আজ কিন্তু তোমাকে মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ ভাইয়া, শুধু মিষ্টি খাওয়ালে হবে না, আমাদের সবাইকে মার্কেট থেকে শপিং করে দিতে হবে। আরে তোরা চিন্তা করিস না, আজই তোদের শপিং এ নিয়ে যাব। কামাল চাচাকে বলবো গাড়ি রেডি রাখতে। ভাইয়া, আপনাদের চা দেবো নাকি কফি দেবো? আমাকে চা দে, আর তানিশাকে কফি দে, ও কফি খেতে পছন্দ করে। তানিশা অবাক হয়ে আয়ানের দিকে তাকায়। সে ভাবে এই ছেলেটা তার পছন্দ অপছন্দ এত নিখুঁত ভাবে কিভাবে জানে। নাস্তার টেবিলে সবাই অনেক গল্প করছে, কিন্তু তানিশার মন অন্য কোথাও পড়ে আছে। হঠাৎ তানিশার ফোন বেজে ওঠে। সে ফোনের স্ক্রিনে রাজীবের নাম দেখে চমকে ওঠে। সে তাড়াতাড়ি টেবিল থেকে উঠে নিজের ঘরের দিকে চলে যায়। আয়ান তানিশার এই চলে যাওয়াটা খেয়াল করে। হ্যালো রাজীব, তুই আমাকে এত সকালে ফোন করেছিস কেন? তুই কাজটা একদম ঠিক করলি না তানিশা। তুই জানিস আমি তোকে কতটা চাই। তুই শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটাকে বিয়ে করে নিলি। আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। আমি তোকে ছাড়বো না তানিশা, আর তোর ওই আয়ানকে তো আমি আজ এই রাস্তা থেকে সরিয়ে দেবো। তুই আমার ক্ষমতা সম্পর্কে এখনো জানিস না। রাজীব, তুই যদি আয়নের গায়ে একটা আচরও দিস তাহলে আমি তোকে নিজ হাতে খুন করব। তুই আমাকে চিনিস, আমি কিন্তু ভার্সিটির সেই পুরনো তানিশাই আছি। দেখা যাবে তুই তোর আয়ানকে কিভাবে বাঁচাস। আমি আসছি তোদের দুজনের জীবন নরক বানাতে। তানিশা ফোনটা কেটে দেয়। তার বুকটা ভয়ে কাঁপছে। সে রাজীবকে চেনে। রাজীব খুব ভয়ঙ্কর একটা ছেলে। ভার্সিটিতে রাজীবের অনেক ক্ষমতা। তানিশা আয়ানকে রাজীবের হাত থেকে বাঁচানোর জন্যেই এই বিয়ের নাটকটা সাজিয়েছে। সে চেয়েছিল আয়ান যেন তার চোখের সামনে থাকে, যাতে রাজীব আয়ানের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এখন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এমন সময় আয়ান ঘরে ঢোকে। কার সাথে কথা বলছিলে এত লুকিয়ে লুকিয়ে? কারোর সাথে না, আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম। বন্ধুদের সাথে কথা বলার সময় মানুষের মুখ এত ফ্যাকাশে হয়ে যায়, এটা তো আমার জানা ছিল না। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ তানিশা। আমি তোমার কাছে কেন লুকাতে যাব? তুমি আমার কে যে তোমাকে সব কৈফিয়ত দিতে হবে? আমি তোমার স্বামী, আর তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আমার। তুমি চাইলেও আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তুমি বেশি কথা বলো আয়ান, আমাকে একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, একা থাকো, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার পাশেই আছি। আয়ান ঘর থেকে বেরিয়ে যায়। তানিশা বিছানায় বসে মাথায় হাত দিয়ে ভাবে কিভাবে সে আয়ানকে রাজীবের হাত থেকে নিরাপদ রাখবে। ঠিক তখন জহির সাহেব আর রুমা বেগম বাড়িতে আসেন। তানিশা নিচে ছুটে যায়। তার বাবা মাকে দেখে তার খুব কান্না পায়। সে রুমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদিস না মা, মেয়েদের তো একদিন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয়, এটাই নিয়ম। আয়ান ছেলেটা খুব ভালো মা, সে তোকে অনেক সুখী রাখবে। তুই ওর সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর। বাবা, তোমরা আমাকে একটুও বোঝো না, আমি এই বিয়েতে একদম সুখী নই। আপু, তুই এমন করছিস কেন? ভাইয়া তো অনেক ভালো, কাল রাতে আমাকে কতগুলো চকলেট দিয়েছে। তুই চুপ কর নাদিয়া, তুই তো চকলেটের লোভে বিক্রি হয়ে গেছিস। নাদিয়া মুখ গোমরা করে বসে থাকে। আয়ান তাদের জন্য শরবত নিয়ে আসে। সে জহির সাহেব আর রুমা বেগমকে খুব সম্মান করে। তাদের সাথে অনেকক্ষণ গল্প করে জহির সাহেব আয়ানের ব্যবহারে খুব খুশি হন। তানিশা দূর থেকে আয়ানকে দেখে আর ভাবে ছেলেটা সবার সাথে এত ভালো ব্যবহার করে কেন? তার তো উচিত আমার উপর রাগ করা। দোস্ত, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। বাসর রাত কেমন কাটলো বল? তানিশা, তুই যে এমন একটা কাজ করবি আমি তো স্বপ্নেও ভাবিনি। তুই এই আয়ানকে বিয়ে করলি। মিয়া, তুই চুপ থাকবি। আমার এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তোরা আর জ্বালাতে আসিস না। আরে তোরা ওকে কিছু বলিস না, ওর তো এখন নতুন বউয়ের লাজুক অবস্থা।
তা তো বটেই, সিনিয়র আপু এখন জুনিয়র ভাইয়ের বউ হয়ে গেছে, ভার্সিটিতে গেলে তো সবাই তোকে নিয়ে হাসাহাসি করবে। কেউ হাসাহাসি করার সাহস পাবে না। আমি তানিশা আগের মতনই আছি, আমার রূপ বদলায়নি। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন বল তোদের বউ ভাতের শপিং এর কি খবর? আজ বিকেলেই তো শপিং এ যাব, তোরাও যাবি আমাদের সাথে? দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে কবির সাহেব কাজী রফিক সাহেবকে ফোন করে কাবিননামার সব কাজ সম্পূর্ণ হয়েছে কিনা সেটা নিশ্চিত করেন। বিকালে সবাই শপিং করার জন্য রেডি হয়। কামাল ড্রাইভার গাড়ি বের করে, আয়ান আর তানিশা পিছনের সিটে বসে, ফাহিম আর নুসরাত সামনের সিটে বসে, শিয়াম, রিয়া আর নাদিয়া অন্য আরেকটা গাড়িতে ওঠে। স্যার, গাড়ি কি নিউ মার্কেটের দিকে নিয়ে যাব? হ্যাঁ কামাল চাচা, নিউ মার্কেটে চলো, ওখানে সব ভালো জিনিস পাওয়া যাবে। আমি এই ভিড়ের মধ্যে যেতে পারবো না, আমাকে কোনো শান্ত জায়গায় নিয়ে চলো। বউ ভাতের শপিং তো ভিড়ের মধ্যেই করতে হয়, তুমি চুপচাপ বসে থাকো, আমি সব ব্যবস্থা করছি। তানিশা আর কিছু বলে না, সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আয়ানের ফোন বেজে ওঠে। হাসান স্যার ফোন করেছেন, তিনি ভার্সিটির শিক্ষক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, তোমার বিয়ের খবর তো শুনলাম। তানিশার সাথে বিয়ে হয়েছে শুনে আমি খুব অবাক হয়েছি। জি স্যার, হুট করে সব হয়ে গেল। তানিশা মেয়েটা একটু রাগী হলো, মনটা অনেক ভালো, ওকে সাবধানে রেখো। আর তোমার অ্যাসাইনমেন্ট কিন্তু কালকের মধ্যে জমা দিতে হবে। জি স্যার, আমি কালকেই ভার্সিটিতে এসে সব জমা দিয়ে যাব। আয়ান ফোন কেটে দেয়। তানিশা আজ চোখে আয়ানের দিকে তাকায়। সে বুঝতে পারে হাসান স্যার তাকে নিয়েই কথা বলছিলেন। শপিং মলে গিয়ে সবাই মিলে অনেক কেনাকাটা করে তানিশার জন্য। একটা খুব সুন্দর লাল রঙের লেহেঙ্গা কেনা হয়, আয়ানের জন্য একটা কালো রঙের শেরওয়ানি কেনা হয়। তানিশা কোনো কিছুতেই আগ্রহ দেখায় না, আয়ান নিজের পছন্দের সব কেনে। ভাবি, তোমাকে এই লেহেঙ্গাটাতে একদম রানীর মতো লাগবে। হ্যাঁ ভাইয়া, তো একদম পছন্দ করে সেরা জিনিসটাই কিনেছে। আমার এইসব একদম ভালো লাগছে না, তোরা তাড়াতাড়ি বাসায় চল, আমার মাথা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাসায় ফিরে যাই, কাল তো বউ ভাতের অনেক কাজ আছে, সবাইকে খুব সকালে উঠতে হবে। সবাই বাসায় ফিরে আসে। তানিশা খুব ক্লান্ত হয়ে নিজের ঘরে চলে যায়। আয়ান তার পেছনে ঘরে ঢোকে। তানিশা আয়ানকে দেখে আবার রেগে যায়। তুমি আবার আমার ঘরে কেন এসেছো? তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাতে পারো না? এটা শুধু তোমার ঘর না, এটা আমাদের ঘর, আমি আমার বউয়ের সাথেই ঘুমাবো। আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না, আমি সোফায় ঘুমাবো, তুমি খাটে ঘুমাও। সোফায় ঘুমাতে হবে না, খাট অনেক বড়, তুমি এক পাশে ঘুমাও, আমি অন্য পাশে ঘুমাবো। আমি তোমাকে স্পর্শ করব না, প্রমিস। তানিশা বাধ্য হয়ে খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ে। আয়ান অন্য পাশে শুয়ে থাকে, ঘরের আলো নেভানো, কিন্তু দুজনের চোখেই ঘুম নেই। তানিশার মাথায় শুধু রাজীবের হুমকিগুলো ঘুরপাক খাচ্ছে। সে কিছুতেই বুঝতে পারছে না রাজীব কাল কি করতে পারে। সে আয়ানকে হারানোর ভয়ে ভিতর ভিতর অস্থির হয়ে ওঠে, কিন্তু সে তার এই ভয়টা আয়ানকে বুঝতে দিতে চায় না। তুমি কি কিছু নিয়ে খুব চিন্তায় আছো তানিশা? তোমার এত খবর রাখার দরকার নেই, তুমি ঘুমাও। তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, আমাকে সব বলতে পারো, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমার কোনো বন্ধু লাগবে না, আমি একাই নিজের সমস্যা সমাধান করতে পারি। এত জেদ ভালো না তানিশা, কখনো কখনো অন্যের সাহায্য নিতে হয়। তানিশা আর কোনো উত্তর দেয় না, সে চুপ করে থাকে। আয়ানও আর কথা বাড়ায় না, সে তানিশার দিকে তাকিয়ে থাকে। অন্ধকারের মধ্যেও সে তানিশার সুন্দর মুখটা স্পষ্ট দেখতে পায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে তানিশার চোখে সে কখনো পানি আসতে দেবে না। তানিশার সব বিপদ সে নিজের বুকে পেতে নেবে। গল্পের এই পর্যায়ে এসে দুজনের ভেতরের অজানা এক যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে, যা তাদের সম্পর্ককে নতুন একদিকে নিয়ে যাবে। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়েছে। তানিশা সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়ান অনেক আগেই ঘুম থেকে উঠেছে। সে তানিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তানিশার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আয়ান বুঝতে পারে তানিশা কিছু একটা নিয়ে খুব ভয়ে আছে, কিন্তু তানিশা নিজের জেদের কারণে কাউকে কিছু বলছে না। আয়ান আস্তে করে তানিশার কাছে যায়। সকাল হয়ে গেছে তানিশা, এবার উঠে পড়ো, আজ আমাদের বউ ভাত, অনেক মেহমান আসবে বাড়িতে। আমাকে একটু ঘুমাতে দাও, আমার একদম ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে। বউ ভাতের দিন সকাল সকাল না উঠলে বাড়ির মুরব্বীরা রাগ করবেন। মা নিচে সবার জন্য নাস্তা বানাচ্ছেন, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি তোমার বউ ভাতে যাব না, তুমি গিয়ে সবাইকে বলে দাও তানিশা অসুস্থ, সে আজ নিচে নামবে না। তুমি এত জেদ কেন করো তানিশা?
সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি নিচে না গেলে বাবা খুব কষ্ট পাবেন। তোমার বাবার কষ্টের কথা তুমি ভাবো, আমার কথা ভাবার কোনো দরকার নেই। আমি এই বিয়ে মানি না, আমি নিচে যাব না। তুমি ভালো করেই জানো তুমি নিচে না গেলে আমি তোমাকে কোলে করে নিচে নিয়ে যাব। আমার গায়ে কিন্তু সেই জোর আছে। তানিশা রাগে উঠে বসে। সে জানে আয়ান যা বলে তাই করে। সে আর কথা না বাড়িয়ে বাথরুমের দিকে যায়। আয়ান মুচকি হাসে। ঠিক এমন সময় দরজায় কেউ নক করে। আয়ান গিয়ে দরজা খুলে দেয়। ফাহিম আর নুসরাত দাঁড়িয়ে আছে। কিরে আয়ান, তোরা এখনো রেডি হসনি? নিচে সবাই নাস্তা করার জন্য তোদের অপেক্ষা করছে। তানিশা বাথরুমে গেছে, ভাইয়াও বের হলেই আমরা নিচে আসছি। তোমরা চলো, আমরা আসছি। তানিশাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসবি। আজ কিন্তু অনেক আত্মীয় স্বজন আসবে, সবাই নতুন বউ দেখবে। ভাবি তুমি চিন্তা করো না, আমার বউকে এমনিতেই অনেক সুন্দর লাগে, সাজানোর কোনো দরকার নেই। ফাহিম আর নুসরাত হাসতে হাসতে নিচে চলে যায়। কিছুক্ষণ পর তানিশা বাথরুম থেকে বের হয়। সে একটা সাধারণ সালোয়ার কামিজ পরেছে। আয়ান সেটা দেখে ভ্রু কুঁচকে ফেলে। আজ আমাদের বৌভাত, আর তুমি এই সাধারণ জামা পরে নিচে যাবে? কাল যে এত দাম দিয়ে লেহেঙ্গা কিনলাম সেটা পরবে না? আমার ওই লেহেঙ্গা পছন্দ হয়নি, আমি এটাই পরবো। তোমার বাড়ির মানুষের পছন্দ হলে হবে, না হলে নেই। তুমি ইচ্ছে করে এমন করছো যাতে সবাই আমাকে কথা শোনায়, কিন্তু আমি সেটা হতে দেব না। তুমি ওই লেহেঙ্গা পরেই নিচে যাবে। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আমি যেটা ভালো মনে করব সেটাই করব। তুমি যদি নিজে থেকে লেহেঙ্গা না পরো তবে আমি নিজের হাতের তোমাকে পরিয়ে দেব। তুমি আমাকে চেনো তানিশা? আয়ানের গলার স্বর খুব কঠিন। তানিশা একটু ভয় পেয়ে যায়। সে জানে আয়ান সত্যি সত্যি এমন কিছু করে বসতে পারে। সে বাধ্য হয়ে আলমারি থেকে লেহেঙ্গা বের করে আবার বাথরুমে ঢুকে যায়। আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে নিজের শেরওয়ানি পরে রেডি হয়ে নেয়। তানিশা যখন লেহেঙ্গা পরে বের হয় তখন তাকে একদম পরীর মতো লাগে। আয়ান তার দিক থেকে চোখ ফেরাতে পারে না। তোমাকে খুব সুন্দর লাগছে তানিশা, একদম রাজকন্যার মতো। তোমার এই ফালতু প্রশংসা আমার দরকার নেই। তুমি নিচে চলো, আমি আসছি। আয়ান আর তানিশা একসাথে নিচে নামে। ড্রয়িং রুমে অনেক মানুষের ভিড়। সবাই নতুন বউকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কবির সাহেব আর তৌফিক সাহেব সোফায় বসে গল্প করছেন। সালমা বেগম আর হাবিবা বেগম রান্নার তদারকি করছেন। সুমি একটার পর একটা ট্রে নিয়ে এদিক ওদিক ছুটছে। এই তো আমাদের নতুন বউ চলে এসেছে। এই সময় এখানে আমার পাশে এসে বসো। জি বাবা, আসছি। বৌমাকে তো একদম চাঁদের টুকরার মতো লাগছে। আমাদের আয়ানের কপালটা খুব ভালো। তা তো বটেই, আমাদের বাড়িতে এখন লক্ষ্মী এসেছে। আয়ান, তুই বসে থাকিস না, সবাইকে মিষ্টি দে। দিচ্ছি চাচি, তোমরা আগে বউয়ের সাথে কথা বলো, আমি কামাল চাচাকে দিয়ে মিষ্টি আনিয়ে নিচ্ছি। সুমি একটা বড় ট্রেতে করে সবার জন্য চা নিয়ে আসে। সে তানিশার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দেয়। ভাবি, আপনার চা নিন, আমি আপনাদের জন্য একদম কড়া করে চা বানিয়েছি। ধন্যবাদ সুমি, তুমি অনেক ভালো কাজ করো। বৌমা, তুমি শুধু চা খাবে না, সাথে কিছু মিষ্টিও খাবে। আজ তোমার স্পেশাল দিন। মা, আমার একদম মিষ্টি খেতে ইচ্ছে করছে না, আমি শুধু চা খাবো। এমন সময় রফিক কাজী সাহেব বাড়িতে প্রবেশ করেন। তার হাতে একটা ফাইল। তিনি হাসি মুখে কবির সাহেবের দিকে এগিয়ে যান। আসসালামু আলাইকুম কবির সাহেব, কাবিননামার সব কাগজ রেডি হয়ে গেছে, আমি নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, আপনি খুব ভালো কাজ করেছেন। আসুন, বসে চা খান। আমি তো আমার দায়িত্ব পালন করেছি। আয়ান আর তানিশার দাম্পত্য জীবন যেন সুখের হয়, আমি সেই দোয়াই করি। তানিশা রফিক কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটার জন্যই আজ সে আয়ানের বউ। তানিশার মনের ভেতর রাগ জমতে থাকে, কিন্তু সে চুপ করে থাকে। কিছুক্ষণ পর জহির সাহেব, রুমা বেগম আর তার নাদিয়া বাড়িতে আসেন। তানিশা তার পরিবারের মানুষদের দেখে একটু শান্তি পায়। সে রুমা বেগমকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? তোকে তো খুব সুন্দর লাগছে। লেহেঙ্গাটা কে পছন্দ করেছে রে? আমি নিজেই পছন্দ করেছি মা। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি মা। আয়ান কোথায়? তাকে তো দেখছি না। বাবা, আমি এখানেই আছি, আপনাদের জন্য শরবত নিয়ে আসছি, আপনারা বসুন। আয়ান ভাইয়া, কালকের মতো আজকেও আমাকে অনেকগুলো চকলেট দিতে হবে কিন্তু। আরে নাদিয়া, তুমি যত চকলেট চাইবে আমি তোমাকে তত চকলেট দেব, তুমি কোনো চিন্তা করো না। শিয়াম আর রিয়াও চলে আসে। তারা এসেই পুরো বাড়ি মাতিয়ে তোলে। শিয়ামের হাতে একটা বড় গিফটের বাক্স। ভাইয়া, এই নাও,
তোমার আর ভাবির জন্য আমাদের তরফ থেকে ছোট একটা উপহার। আরে তোদের আবার উপহার আনার কি দরকার ছিল? তোরা এসেছিস, এটাই অনেক বড় উপহার। ভাবি, তুমি কিন্তু একদম চুপচাপ বসে আছো। আজ তোমার হাসি খুশি থাকার কথা। আমার মাথাটা একটু ব্যথা করছে রিয়া, তাই চুপ করে আছি। রাফসান আর মিয়াও চলে আসে। রাফসান আয়ানের খুব কাছের বন্ধু আর মিয়া তানিশার বান্ধবী। তারা দুজন এসে সোফায় বসে। দোস্ত, পুরো বাড়ি তো একদম বিয়ে বাড়ি লাগছে। খাওয়া দাওয়া কি আয়োজন করেছিস বল? তুই শুধু খাওয়ার কথা ভাবিস। আজ খাসির কাচ্চি, রোস্ট আর অনেক পদের মিষ্টি আছে, তুই পেট ভরে খাবি। তানিশা, তুই কেমন আছিস? তোর মুখটা এমন ফ্যাকাশে কেন? রাতে কি ভালো ঘুম হয়নি? আমার খুব ভালো ঘুম হয়েছে। মিয়া, তুই আজে বাজে কথা বলবি না। সবাই যখন গল্পে মশগুল তখন তানিশার ফোনটা বেজে ওঠে। সেই স্ক্রিনে রাজীবের নাম দেখে চমকে ওঠে। তার হাত কাঁপতে শুরু করে। সে সবার আড়ালে গিয়ে ফোন ধরে। হ্যালো, তুই আবার ফোন করেছিস কেন রাজীব? আজ তোর বউ ভাত, তাই না তানিশা? তুই ভাবছিস তুই খুব শান্তিতে থাকবি, আমি তোকে শান্তিতে থাকতে দেব না। তুই কি চাস রাজীব? তুই কেন আমার আর আয়নের পিছনে লেগেছিস? আমি তোকে চাই তানিশা, তুই শুধু আমার। আর ওই বাচ্চা আয়ানকে আমি আজই শেষ করে দেব। তুই দেখবি তোর চোখের সামনে আমি ওকে কিভাবে মারি। তুই আয়নের গায়ে হাত দিলে আমি তোকে পুলিশে দিব। তুই আমার ক্ষমতা জানিস না রাজীব। তুই পুলিশ ডাক আর যাই ডাক, আজ তোর বউ ভাত আমি নষ্ট করেই ছাড়বো। তুই শুধু অপেক্ষা কর। রাজীব ফোন কেটে দেয়। তানিশার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। সে ভয়ে কাঁপছে। সে বুঝতে পারছে না সে এখন কি করবে। সে আয়ানকে রাজীবের হাত থেকে কিভাবে বাঁচাবে। সে দৌড়ে আয়ানের কাছে যায়। আয়ান তখন রাফসানের সাথে কথা বলছিল। আয়ান, তুমি একটু আমার সাথে আসবে? আমি তোমার সাথে একটু জরুরি কথা আছে। কি হয়েছে তানিশা, তুমি কাঁপছো কেন? তোমার শরীর কি খারাপ লাগছে? তুমি আমার সাথে ঘরে চলো, আমি এখানে কিছু বলতে পারবো না। আয়ান তানিশাকে নিয়ে তাদের ঘরে যায়। তানিশা ঘরের দরজা বন্ধ করে দেয়। সে আয়ানের হাত শক্ত করে ধরে। কি হয়েছে তানিশা, আমাকে খুলে বলো। তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি আজ সারা দিন একদম আমার চোখের সামনে থাকবে, বাড়ির বাইরে এক পাও দেবে না। তুমি আমাকে কথা দাও। কিন্তু কেন তানিশা? আজ বউ ভাত, আমাকে অনেক কাজ করতে হবে, বাইরে যেতে হবে। আমি কিছু শুনতে চাই না। তুমি যদি আমার কথা না শোনো তবে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা শুনবো, কিন্তু তুমি আমাকে কারণটা তো বলবে। কারণ জানার কোনো দরকার নেই। তুমি শুধু আমার কথা মতো চলবে। আমি যেটা বলছি সেটাই করবে। আয়ান বুঝতে পারে তানিশা চরম কোনো বিপদের আশঙ্কা করছে। সে তানিশাকে শান্ত করার জন্য তার মাথায় হাত রাখে। সে জানে তানিশা তাকে ভালোবাসে বলেই এত চিন্তা করছে, কিন্তু তানিশা সেটা স্বীকার করছে না। তুমি একদম চিন্তা করো না তানিশা, আমি তোমার চোখের সামনেই থাকবো। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি জানো না আয়ান, মানুষ কত খারাপ হতে পারে। তুমি খুব সহজ সরল, তাই সবাইকে বিশ্বাস করো। আমি সহজ সরল হতে পারি, কিন্তু আমি বোকা নই। তুমি নিচে চলো, মেহমানরা আসতে শুরু করেছে। আয়ান আর তানিশা নিচে নেমে আসে। বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায়। অনেক মানুষ আসতে থাকে। হাসান স্যারও আসেন। তিনি আয়ান আর তানিশার জন্য একটা বই উপহার নিয়ে আসেন। আয়ান আর তানিশা, তোমাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা। তোমরা সব সময় একসাথে থাকবে, একে অপরকে বুঝবে। ধন্যবাদ স্যার, আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি তানিশা। তুমি আয়ানের খেয়াল রেখো, ও খুব ভালো ছেলে। তানিশা মাথা নাড়ে। সে সারাটা সময় আয়ানের খুব কাছাকাছি থাকে। সে আয়ানকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল হতে দেয় না। আয়ান তানিশার এই আচরণে খুব খুশি হয়। সে বুঝতে পারে তানিশা তাকে কতটা আগলে রাখতে চায়। দুপুর গড়িয়ে বিকেল হতেই থাকে। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়। সবাই খুব আনন্দ করছে। কামাল ড্রাইভার এসে আয়ানকে একটা কথা বলে। স্যার, গেটের বাইরে একটা লোক আপনার জন্য একটা পার্সেল দিয়ে গেছে। সে বলেছে এটা খুব জরুরি। আমার জন্য পার্সেল কে দিয়ে গেল? আপনি লোকটাকে চেনেন, কামাল চাচা? না স্যার, লোকটার মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। সে পার্সেলটা দিয়ে তাড়াতাড়ি চলে গেছে। তানিশা পার্সেলের কথা শুনে চমকে ওঠে। তার মনে সন্দেহ হয়। সে বুঝতে পারে এটা রাজীবের কাজ। সে তাড়াতাড়ি আয়ানের হাত থেকে পার্সেলটা কেড়ে নেয়। এই পার্সেল তুমি খুলবে না আয়ান, এটা আমি খুলবো। আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? তানিশা হয়তো আমার কোনো বন্ধু পাঠিয়েছে, আমি দেখি। আমি বলছি না তুমি এটা ধরবে না?
এটাতে বিপদ থাকতে পারে, তুমি দূরে দাঁড়াও। তানিশার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে ছুটে আসে। কবির সাহেব, ফাহিম, জহির সাহেব সবাই অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে বৌমা, তুমি পার্সেলটা নিয়ে এত চিৎকার করছো কেন? বাবা, আপনারা কেউ এই পার্সেলটার কাছে আসবেন না, এটাতে খারাপ কিছু থাকতে পারে। তানিশা, তুমি এত ভয় পাচ্ছ কেন? এটা তো একটা সাধারণ পার্সেল মনে হচ্ছে। আপনারা আমার কথা শুনুন, আপনারা সবাই দূরে সরে যান। তানিশা খুব সাবধানে পার্সেলটার প্যাকেট খোলে। ভেতরে একটা লাল রঙের বাক্স। বাক্সটা খুলতেই তানিশার চোখ বড় বড় হয়ে যায়। ভেতরে একটা মরা কাক আর একটা চিরকুট রাখা আছে। চিরকুটে লেখা আছে, আজ তোর বউ ভাতের উপহার, কাল তোর স্বামীর লাশ যাবে। তানিশা চিরকুটটা পরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি লেখা আছে ওই চিরকুটে তানিশা? তুমি আমাকে দেখতে দাও। তুমি এটা দেখবে না আয়ান, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ তানিশা। আমি তোমার স্বামী, আমার সব জানার অধিকার আছে। আয়ান জোর করে তানিশার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ে। তার মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে কেউ একজন তাদের খুব বড় ক্ষতি করতে চাইছে। বাড়ির সবাই চিরকুটের লেখা শুনে ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে আমাদের বাড়িতে? কি এমন খারাপ কাজ করতে পারে? আমার ছেলের কি হবে? তানিশা মা, তুই কি কিছু জানিস কে পাঠিয়েছে এটা? তুই আমাদের খুলে বল। আমি কিছু জানি না মা, আমি শুধু জানি আয়ানকে আমার বাঁচাতে হবে। আমি ওকে কিচ্ছু হতে দেব না। তানিশার চোখে পানি। সে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। সে আয়ানকে দুই হাত দিয়ে আগলে রাখে, যেন কোনো বিপদ আয়ানকে স্পর্শ করতে না পারে। আমি এখনই পুলিশে খবর দিচ্ছি যে এই কাজ করছে, তাকে আমি ছাড়বো না। হ্যাঁ জাকির সাহেব, আপনি পুলিশে ফোন করুন, আমাদের বাড়ির নিরাপত্তা বাড়াতে হবে। বাবা, আপনারা শান্ত হন। পুলিশ ডেকে এখন কোনো লাভ নেই। যে পাঠিয়েছে সে খুব চালাক, সে কোনো প্রমাণ রাখেনি। দোস্ত, তোর কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? কেউ কি তোকে হুমকি দিয়েছিল? না দোস্ত, আমার কারোর সাথে শত্রুতা নেই। আমি জানি না কে এমন করতে পারে। তানিশা, তুই তো ভার্সিটির সবার খবর রাখিস, তুই কি সন্দেহ করিস কাউকে? আমি কাউকে সন্দেহ করি না, তোরা এখন আমাকে বিরক্ত করিস না। তানিশা জানে রাজীবের নাম বললে পরিস্থিতি আরো খারাপ হবে। রাজীবের অনেক ক্ষমতা, সে পুলিশের হাত থেকেও বেঁচে যাবে। তানিশাকে অন্য কোনো উপায় বের করতে হবে। সে আয়ানকে নিয়ে তাদের ঘরে চলে যায়। তুমি আমাকে সত্যি কথাটা বলছো না তানিশা? তুমি জানো এই পার্সেল কে পাঠিয়েছে? আমি বললাম তো আমি কিছু জানি না, তুমি আমাকে বারবার একই প্রশ্ন করবে না। তুমি যতক্ষণ আমাকে সত্যি কথা না বলবে আমি তোমাকে ছাড়বো না। তুমি কার ভয়ে এত কাঁপছো? আমি কারো ভয়ে কাঁপছি না, আমি শুধু তোমার চিন্তা করছি। তুমি খুব সাধারণ একটা ছেলে, তুমি এসব মারামারির মধ্যে টিকে থাকতে পারবে না। তুমি আমাকে যতটা দুর্বল ভাবছো আমি ততটা দুর্বল নই তানিশা। আমি আমার পরিবারকে রক্ষা করতে জানি, আমি তোমাকেও রক্ষা করব। তুমি আমাকে রক্ষা করবে না আয়ান, আমি তোমাকে রক্ষা করব। আমি তোমাকে কষ্ট দিচ্ছি, তোমার গায়ে আমি একটাও আচরণ লাগতে দেব না। তানিশার চোখের দৃষ্টি খুব দৃঢ়। আয়ান সেই দৃষ্টি দেখে অবাক হয়ে যায়। সে প্রথমবার তানিশার চোখের ভেতর তার জন্য এত গভীর একটা টান দেখতে পায়। সে তানিশার খুব কাছে যায়। তুমি আমাকে এত ভালোবাসো তানিশা, তাহলে কেন এত অভিনয় করো? কেন আমাকে দূরে সরিয়ে রাখো? আমি তোমাকে ভালোবাসি না আয়ান, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তুমি আমার স্বামী, তাই তোমাকে বাঁচানো আমার কর্তব্য। তুমি মুখ দিয়ে যাই বলো না কেন, তোমার চোখ সত্যি কথা বলছে। তুমি আমাকে ভালোবাসো, আর আমি সেই ভালোবাসা আদায় করেই ছাড়বো। আয়ান তানিশার কপালে একটা চুমু খায়। তানিশা এবার আর আয়ানকে সরিয়ে দেয় না। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছে। সে জানে সামনে অনেক বড় বিপদ আছে। রাজীব খুব সহজে হাল ছাড়বে না। রাজীবের সাথে লড়তে হলে তাকে অনেক শক্ত হতে হবে। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে যে কোনো মূল্যে রাজীবকে শেষ করবে। কিন্তু আয়ানকে কিছুতেই জানতে দেবে না যে সে নিজেই এই বিয়ের আসল মাস্টার মাইন্ড ছিল। আয়ানকে রাজীবের হাত থেকে বাঁচানোর জন্যেই সে এই বিয়ের নাটক সাজিয়েছিল। আর এখন সেই নাটক বাস্তবে রূপ নিয়েছে। তানিশা বুঝতে পারে সে সত্যি সত্যি আয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সময় এখন নয়। এখন শুধু যুদ্ধের সময়। রাতের বেলা পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। আয়ান আর তানিশা তাদের ঘরে বসে আছে। ঘরের আলো খুব হালকা। তানিশা বিছানার এক কোণায় বসে ভয়ে কাঁপছে। তার চোখে ঘুম নেই। আয়ান তানিশার এই অবস্থা দেখে খুব কষ্ট পায়। সে তানিশার খুব কাছে গিয়ে বসে এবং তানিশার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তানিশার হাত একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তুমি এত কাঁপছো কেন তানিশা? আমি তো তোমার পাশেই আছি।
কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি বুঝতে পারছো না আয়ান, ওরা খুব ভয়ানক মানুষ। ওরা যা বলে তাই করে। কালকের সকালটা আমাদের জন্য কি নিয়ে আসবে আমি জানি না। কালকের সকাল খুব সুন্দর হবে। তুমি এত চিন্তা করে নিজেকে শেষ করে দিচ্ছ। আমাকে একটু বিশ্বাস করো, আমি সব ঠিক করে দিব। আমি তোমাকে হারাতে চাই না আয়ান। আমি তোমাকে হারালে পাগল হয়ে যাব। তুমি কাল একদম ভার্সিটিতে যাবে না। কিন্তু আমার তো কাল খুব জরুরি ক্লাস আছে। হাসান স্যার অ্যাসাইনমেন্ট চেয়েছেন, না দিলে সমস্যা হবে। আমি স্যারের সাথে কথা বলবো, কিন্তু তুমি কাল ঘরের বাইরে এক পাও দেবে না। এটা আমার শেষ কথা। আয়ান বুঝতে পারে তানিশাকে এখন বোঝানো সম্ভব নয়। তানিশার মনের ভেতর ভয় খুব গভীরভাবে বসে গেছে। আয়ান তানিশাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা প্রথম কয়েক সেকেন্ড বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর সে আয়ানের বুকে মাথা রেখে কাঁদতে শুরু করে। আয়ান তানিশার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। তানিশার কান্নার শব্দে আয়ানের বুক ভিজে যায়। তুমি এত কাঁদছো কেন? বজ্জাত মেয়ে, তুমি না খুব সাহসী ছিলে। তোমার সেই রাগ আর জেদ কোথায় গেল? আমার সব সাহস তোমার কাছে এসে শেষ হয়ে গেছে। তুমি আমাকে দুর্বল করে দিয়েছো আয়ান। ভালোবাসা মানুষকে দুর্বল করে না তানিশা। ভালোবাসা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, সেটা স্বীকার করতে এত ভয় কেন? আমি তোমাকে ভালোবাসার কথা কখনো বলিনি। তুমি নিজের মন গড়া কথা বলা বন্ধ করো। আমাকে একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দেব না। তুমি আজ সারা রাত আমার বুকেই মাথা রেখে ঘুমাবে। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আয়ান তানিশাকে বিছানায় শুইয়ে দেয় এবং নিজেও তানিশার পাশে শুয়ে পড়ে। সে তানিশাকে নিজের দুই বাহুর মাঝে আটকে রাখে। তানিশা আয়ানের শরীরের উষ্ণতা অনুভব করে। তার বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। আয়ান তানিশার কপালে একটা দীর্ঘ চুমু খায়। তানিশা চোখ বন্ধ করে ফেলে। আয়ানের হাত তানিশার কোমরের কাছে চলে যায়। তানিশা একটু কেঁপে ওঠে, কিন্তু সে এবার আয়ানকে বাধা দেয় না। আয়ান তানিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তানিশা। আমি তোমাকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। তুমি খুব ফাজিল ছেলে আয়ান। এত রাতে এইসব কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। তুমি ঘুমাও। আমার চোখে তো ঘুম নেই। আমার তো এখন অন্য কিছু করতে ইচ্ছে করছে। তুমি কি আমাকে বাধা দেবে? তুমি লিমিট ক্রস করার চেষ্টা করবে না। আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডেকে আনবো। তুমি চিৎকার করবে আর বাড়ির সবাই এসে দেখবে তুমি আমার বুকে মাথা রেখে শান্তিতে শুয়ে আছো। তখন সবাই কি ভাববে? তানিশা আয়ানের বুকে একটা হালকা কিল মারে। আয়ান হাসতে হাসতে তানিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এভাবেই খুনসুটি আর ভালোবাসার মধ্য দিয়ে রাত কেটে যায়। সকালবেলা বাড়ির সবাই খুব ভোরে ঘুম থেকে ওঠে। কবির সাহেব ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। সালমা বেগম রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। সুমি তাকে সাহায্য করছে। সুমি, আয়ান আর বৌমা কি ঘুম থেকে উঠেছে? ওদের তো নিচে দেখছি না। জি না স্যার, ভাইয়া আর ভাবি এখনো নিচে আসেনি। আমি কি গিয়ে ডাক দেব? না সুমি, ওদের ডাকতে হবে না। কাল রাতে অনেক ধকল গেছে। ওদের একটু শান্তিতে ঘুমাতে দে। তুই বরং নাস্তাগুলো টেবিলে সাজিয়ে রাখ। ফাহিম আর নুসরাত নিচে নেমে আসে। নুসরাতের হাতে একটা ফুলদানি। সে সেটা টেবিলের উপর সাজিয়ে রাখে। মা, আয়ান তো দেখছি বিয়ের পর একদম অলস হয়ে গেছে। সকাল 8টা বেজে গেল, এখনো ছেলের খবর নেই। তুমি ভাইয়াকে কিছু বলবে না? সে নতুন বিয়ে করেছে, তার তো একটু দেরি করে ঘুম থেকে ওঠার অধিকার আছেই। ফাহিম, বৌমা একদম ঠিক বলেছে। তুই আয়নের পিছনে লাগা বন্ধ কর। ও এখন বড় হয়েছে, ওর একটা দায়িত্ব আছে। হ্যাঁ, আয়ান তো এখন পরিবারের বড় একটা দায়িত্ব কাঁধে নিয়েছে। তানিশার মতো মেয়েকে সামলানো সহজ কথা নয়। ঠিক তখন আয়ান আর তানিশা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তানিশার পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি, আয়ান একটা নীল রঙের শার্ট পরেছে। দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। তানিশা সবার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। সকাল সবাইকে। আপনারা সবাই এত সকালে উঠে পড়েছেন? আমরা তো সেই কখন উঠেছি। তুই তো দেখছি নবাবজাদা হয়ে গেছিস, বউয়ের আঁচল ধরে বসে আছিস। ভাইয়া, আপনি আয়ানকে পচা কথা বলবেন না। ও অনেক সকালে উঠেছে, আমি ওকে নিচে আসতে দেইনি। বাহ তানিশা, তুমি তো দেখছি স্বামীকে খুব শাসন করতে শুরু করেছো। এটা ভালো লক্ষণ। তোরা আর বৌমাকে খেপাস না। বৌমা, এদিকে আসো, নাস্তা করে নাও।
সবাই একসাথে নাস্তার টেবিলে বসে অনেক মজা করে, নাস্তা করতে থাকে। জহির সাহেব, রুমা বেগম আর নাদিয়াও চলে আসে। তানিশা তার বাবা মাকে দেখে খুব খুশি হয়। সে রুমা বেগমের পাশে গিয়ে বসে। কেমন আছিস মা? তোকে তো খুব খুশি খুশি লাগছে। কাল রাতের ভয়টা কি কেটে গেছে? আমি ওকে নিচে আসতে দেইনি। আমি ঠিক আছি মা। তোমরা এত সকালে কেন এলে? তোমাদের তো কষ্ট হলো। মেয়ের বাড়িতে আসবো, এতে আবার কিসের কষ্ট আয়ান বাবা? তুমি আজ কি ভার্সিটিতে যাবে? জি বাবা, আমার খুব জরুরি ক্লাস আছে, আমি একটু পরে বের হব। আমি তোমাকে আগেই বলেছি তুমি আজ ভার্সিটিতে যাবে না। তুমি কি আমার কথা বোঝো না? তানিশা, তুমি সবার সামনে জেদ করো না, আমাকে যেতেই হবে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। তুমি যদি যাও তবে আমিও তোমার সাথে যাব। আমি তোমাকে একা ছাড়বো না। তানিশার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তানিশা কখনো আয়ানের সাথে এভাবে ভার্সিটিতে যেতে চায়নি। আয়ান বুঝতে পারে তানিশা রাজীবের ভয়ে তাকে একা ছাড়তে চাইছে না। আয়ান তানিশার দিকে তাকিয়ে একটু হাসে। ঠিক আছে, তুমি যদি যেতে চাও তবে চলো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি গ্যারেজ থেকে বাইকটা বের করছি। ভাইয়া, তুমি কি তোমার ওই ফেভারিট বাইকটা নিয়ে যাবে? সেই হিরো এক্সট্রিম 125 আর বাইকটা? হ্যাঁ সিয়াম, আজ ওই বাইকটা নিয়েই যাব। অনেকদিন চালানো হয়নি, আজ বউকে নিয়ে বাইকে ঘুরবো। ভাবি, তুমি কিন্তু শক্ত করে ধরে বসবে। ভাইয়া খুব জোরে বাইক চালায়। আমি ওর থেকে ভালো বাইক চালাতে পারি। আমাকে তোমাদের জ্ঞান দিতে হবে না। আমি রেডি হয়ে আসছি। তানিশা উপরে গিয়ে রেডি হয়ে আসে। আয়ান গ্যারেজ থেকে তার কালো রঙের সুন্দর হিরো এক্সট্রিম বাইকটা বের করে আনে। বাইকটা দেখতে খুব চমৎকার। আয়ান বাইকের উপর বসে ইঞ্জিন স্টার্ট দেয়। তানিশা এসে বাইকের পিছনে বসে সে খুব সাবধানে আয়ানের শার্টের একটা অংশ ধরে রাখে। তুমি এত দূরে বসেছো কেন তানিশা? আর একটু কাছে এসে বসো, শক্ত করে আমাকে জড়িয়ে ধরো, না হলে তো পড়ে যাবে। আমি একদম পড়বো না। তুমি বেশি কথা না বলে বাইক চালাও, আর একদম আস্তে চালাবে। তুমি আমাকে জড়িয়ে না ধরলে আমি কিন্তু বাইক খুব স্পিডে চালাবো। তখন তুমি ভয় পেয়ে এমনিতেই জড়িয়ে ধরবে। তানিশা কোনো উত্তর দেয় না। আয়ান মুচকি হেসে বাইক টান দেয়। বাতাস তানিশার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। তানিশার খুব ভালো লাগছে। সে আয়ানের পিঠের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আয়ান একটা জোরে ব্রেক কষে। তানিশা ব্যালেন্স সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান বাইক আবার চালানো শুরু করে, কিন্তু তার মুখে বিজয়ের হাসি। তুমি ইচ্ছে করে ব্রেক কষেছো, তাই না? তুমি খুব খারাপ একটা ছেলে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাকে শক্ত করে ধরে বসতে, তুমি শোনোনি, তাই একটু ভয় দেখালাম। এবার আর ছাড়বো না। তানিশা বাধ্য হয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তাদের বাইক ভার্সিটির গেটে গিয়ে পৌঁছায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ভার্সিটির সবচেয়ে রাগী মেয়ে তানিশা তার জুনিয়র আয়ানের বাইকের পেছনে বসে এসেছে। এটা সবার কাছে খুব আশ্চর্যের বিষয়। রাফসান আর মিয়া গেটের কাছে দাঁড়িয়ে ছিল। তারা দৌড়ে এগিয়ে আসে। দোস্ত, তুই তো একদম আগুন লাগিয়ে দিয়েছিস। পুরো ভার্সিটি তোদের দিকে তাকিয়ে আছে। তানিশা, তুই সত্যি বদলে গেছিস। কাল রাতের পর আমি ভাবিনি তুই আজ ভার্সিটিতে আসবি। আমি তানিশা কারো ভয়ে ঘরে লুকিয়ে থাকার মেয়ে নই। আমি রাজীবকে আজ বুঝিয়ে দেব সে কার সাথে পাল্লা নিচ্ছে। তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসের দিকে চলো, হাসান স্যার হয়তো চলে এসেছেন। তারা সবাই একসাথে ক্লাসের দিকে হাঁটতে থাকে। ভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের নিয়ে ফিসফিস করে কথা বলছে। তানিশা সেসবে একদম পাত্তা দেয় না। সে শুধু আয়ানের চারপাশে নজর রাখছে। ক্লাসরুমে ঢুকে তারা দেখে হাসান স্যার এখনো আসেননি। সবাই যার যার সিটে গিয়ে বসে। কিছুক্ষণ পর হাসান স্যার ক্লাসে প্রবেশ করেন। শুভ সকাল সবাইকে। আয়ান আর তানিশা, তোমরা ক্লাসে এসেছো দেখে খুব ভালো লাগলো। তোমাদের অ্যাসাইনমেন্ট কি রেডি? জি স্যার, এই নিন আমার অ্যাসাইনমেন্ট, আমি সব ঠিকমতো করে এনেছি। খুব ভালো। আয়ান, তুমি সব সময় খুব মনোযোগী ছাত্র। তানিশা, তুমিও পড়াশোনায় মন দাও, এখন তো তোমার অনেক দায়িত্ব। জি স্যার, আমি চেষ্টা করব। ক্লাস শেষ হওয়ার পর তারা সবাই ক্যান্টিনের দিকে যায়। সেখানে গিয়ে তারা বসে চা আর সিঙ্গারা খায়। তানিশা খুব সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখছে। এমন সময় রাজীব তার দলবল নিয়ে ক্যান্টিনে প্রবেশ করে। রাজীবের চেহারা খুব রাগী। সে সোজা আয়ান তার তানিশার টেবিলের দিকে এগিয়ে আসে। রাজীবের সাথে আরো 4-5 জন ছেলে আছে। তাদের সবার হাতে লাঠি। কি তানিশা, তুই ভাবলি তুই তোর এই বাচ্চা স্বামীকে নিয়ে ভার্সিটিতে আসবি আর আমি চুপ করে বসে থাকবো? তুই এখান থেকে চলে যা। রাজীব,
তুই যদি আয়নের গায়ে একটা হাতও দিস তাহলে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। তুই আমাকে ভয় দেখাচ্ছিস তানিশা? আমি রাজীব, এই ভার্সিটির সবাই আমাকে ভয় পায়। আজ আমি তোর চোখের সামনে তোর স্বামীকে শেষ করব। রাজীব তার দলের ছেলেদের ইশারা করে, তারা আয়ানের দিকে এগিয়ে আসে। রাফসান আর মিয়া খুব ভয় পেয়ে যায়, কিন্তু আয়ান নিজের জায়গা থেকে একদম নড়ে না। সে খুব শান্তভাবে রাজীবের চোখের দিকে তাকিয়ে থাকে। তানিশা আয়ানের সামনে গিয়ে দাঁড়ায় যেন রাজীব আয়ানকে ছুঁতে না পারে। তুমি সরে দাঁড়াও তানিশা, এই কাপুরুষদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি চুপ করো আয়ান, তুমি জানো না ওরা কত খতরনাক, তুমি ওদের সাথে পারবে না। তুমি আমাকে বারবার ছোট করো না তানিশা, আমি তোমার স্বামী, আমি তোমাকে রক্ষা করব, এটা আমার দায়িত্ব। আয়ান তানিশাকে আলতো করে সরিয়ে সামনে এগিয়ে যায়। সে রাজীবের মুখোমুখি দাঁড়ায়। রাজীব তাচ্ছিল্যের হাসি হাসে। সে ভাবে আয়ান একটা ভীতু ছেলে, কিন্তু আয়ানের চোখের দৃষ্টি খুব ধারালো। তুই কি ভাবছিস তুই খুব হিরো হয়ে গেছিস? তুই জানিস আমি এক থাপ্পড় মারলে তুই মাটিতে পড়ে যাবি। থাপ্পড় মারার জন্য তো সাহস লাগে রাজীব, তোমার তো সেই সাহস নেই। তুমি তো দলবল নিয়ে এসেছো, একা লড়ার ক্ষমতা তোমার নেই। তুই বেশি কথা বলছিস আয়ান, আজ তোর শেষ দিন। রাজীব হঠাৎ করে আয়ানকে ঘুষি মারার জন্য হাত তোলে, কিন্তু আয়ান খুব দ্রুত রাজীবের হাত ধরে ফেলে। আয়ানের গায়ে এত জোর দেখে রাজীব অবাক হয়ে যায়। আয়ান রাজীবের হাতটা মুচড়ে ধরে রাজীব ব্যথায় চিৎকার করে ওঠে। রাজীবের দলের ছেলেরা এগিয়ে আসতে নিলেই আয়ান রাজীবকে তাদের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি ভদ্র পরিবারের ছেলে বলে এই নয় যে আমি মারামারি করতে জানি না। তুমি যদি তানিশার দিকে বা আমার দিকে আরেকবার নজর দাও তবে তোমার হাত আমি সত্যি ভেঙে দেব। ক্যান্টিনের সব ছাত্রছাত্রী আয়ানের এই রূপ দেখে অবাক হয়ে যায়। সবাই হাততালি দিতে শুরু করে। তানিশা তো বিশ্বাসই করতে পারছে না যে তার সাধারণ জুনিয়র আয়ানের ভেতর একটা সাহস আর এতটা সাহস আর শক্তি লুকিয়ে আছে। রাজীব অপমানিত হয়ে তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাফসান দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। দোস্ত, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। রাজীবের মতো গুন্ডাকে তুই একাই ঘোল খাইয়ে দিলি। তানিশা, তোর স্বামী তো একদম রিয়েল লাইফ হিরো, আমরা তো ভয়ে কাঁপছিলাম। তুমি এটা ঠিক করনি আয়ান। রাজীব খুব প্রতিহিংসা পরায়ণ ও প্রতিশোধ নেবেই। যখন প্রতিশোধ নিতে আসবে তখন দেখা যাবে। এখন চলো বাড়ি ফিরে যাই, মা বাবা হয়তো আমাদের জন্য চিন্তা করছেন। তারা সবাই ভার্সিটি থেকে বেরিয়ে আসে। আয়ান তার বাইক স্টার্ট দেয়। তানিশা এবার নিজে থেকেই আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান মুচকি হাসে। তারা বাড়ির দিকে রওনা দেয়। বাতাস তাদের ছুঁয়ে যায়। তানিশার বুকের ভেতর এখন আর কোনো ভয় কাজ করছে না। সে বুঝতে পারছে আয়ান তাকে রক্ষা করার জন্য সব করতে পারে। বাসায় পৌঁছানোর পর কবির সাহেব আর জহির সাহেব তাদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তোমরা ঠিক মতো ফিরে এসেছো বাবা? আমার তো খুব চিন্তা হচ্ছিল, কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা দুজনেই খুব ভালো আছি। তানিশা মা, তুই ঠিক আছিস তো? তোর মুখটা এত ক্লান্ত কেন দেখাচ্ছে? আমি ঠিক আছি বাবা, তোমরা বসো, আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। তানিশা আর আয়ান তাদের ঘরে চলে যায়। তানিশা ঘরের দরজা বন্ধ করে দেয়। সে আয়ানের দিকে ফিরে তাকায়। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। আয়ান শার্টের বোতাম খুলতে খুলতে তানিশার দিকে তাকায়। তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো, আমাকে কি খুব অচেনা লাগছে? তুমি আজ যা করলে সেটা খুব বোকামি ছিল। আয়ান, তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম? তুমি আমার জন্য এত চিন্তা করো, এটা ভেবেই তো আমার খুব ভালো লাগছে। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি আজ বুঝতে পেরেছি। তুমি সবসময় ফাজলামি করো, আমি তোমার ভালোর জন্যই বলছি। রাজীব খুব খারাপ ছেলে। রাজীবের কথা বাদ দাও, তুমি এখন আমার খুব কাছে আসো, আমার খুব ক্লান্তি লাগছে, আমাকে একটু আদর করে দাও। আয়ান তানিশার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। তানিশা আয়ানের বুকের মাথা রাখে। আয়ান তানিশার চুলের সুবাস নেয়। তানিশার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে আয়ানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। আয়ান তানিশার চিবুক ধরে মুখটা উপরে তোলে। তাদের চোখের ভাষা অনেক কথা বলে। আয়ান ধীরে ধীরে তানিশার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তানিশা প্রথমটাই একটু চমকে উঠলেও পরে নিজেকে সমর্পণ করে দেয়। তাদের এই গভীর ভালোবাসার মুহূর্তটা ঘরের পরিবেশকে আরো রোমান্টিক করে তোলে। অনেকক্ষণ পর তারা একে অপরকে ছেড়ে দেয়। তানিশার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। তুমি এত লজ্জা পাচ্ছ কেন বজ্জাত বউ? তুমি তো আমারই, তুমি আমার জীবন, আমার সব। তুমি খুব খারাপ আয়ান, সুযোগ পেলেই তুমি আমাকে দুর্বল করে দাও।
আমি তো তোমাকে সারা জীবন এভাবে দুর্বল করে রাখতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি তানিশা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আয়ান, আমিও হয়তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমাদের সামনে এখনো অনেক বড় বিপদ। কোনো বিপদ আমাদের আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে থেকো। তানিশা আয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে সে মনে মনে ভাবে আয়ান আজ রাজীবকে সামলে নিয়েছে, কিন্তু রাজীব আরো বড় পরিকল্পনা নিয়ে আসবে। তাকে রাজীবকে চিরতরে শেষ করার ব্যবস্থা করতে হবে। তানিশা জানে সে নিজেই এই বিয়ের আসল কারণ। রাজীবের হাত থেকে আয়ানকে বাঁচাতেই সে বিয়ের জাল বুনেছিল, কিন্তু এখন সে সত্যি সত্যি আয়ানের প্রেমে পাগল হয়ে গেছে। এই সত্যিটা সে এখনো আয়ানকে বলতে চায় না, কারণ সে জানে সত্যিটা শুনলে আয়ান অনেক কষ্ট পাবে। গল্পের কাহিনী নতুন দিকে মোড় নিতে থাকে। তাদের দুজনের ভালোবাসার বিপদের মধ্য দিয়ে সামনে এগিয়ে চলে এক অজানা গন্তব্যের দিকে। এই বজ্জাত বউ, ওঠো, সকাল হয়ে গেছে। আর কত ঘুমাবে? আমাকে একটু ঘুমাতে দাও। তুমি কাল রাতে আমাকে একদম শান্তিতে ঘুমাতে দাওনি, সারা রাত ধরে জ্বালিয়েছো। আমি আবার কখন জ্বালালাম? আমি তো শুধু আমার নিজের বউকে একটু আদর করছিলাম, এতেই তুমি এত ক্লান্ত হয়ে গেলে। তোমার ওই একটু আদরের জ্বালায় আমার সারা শরীর এখনো ব্যথা করছে। তুমি একটা আস্ত রাক্ষস, সুযোগ পেলেই শুধু কাছে আসার বাহানা খোঁজো। বউ কাছে থাকতে তো সুযোগ খুঁজবই। তুমি এত সুন্দর করে সেজে থাকলে আমার কি মাথা ঠিক থাকে নাকি? তুমি তো আমাকে পাগল করে রাখো। আমি আর জীবনেও তোমার সামনে সাজবো না, তুমি দূরে থাকো। আমার এমনিতেই খুব ঘুম পাচ্ছে, কাল রাতে তোমার জন্য এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন আর সাজতে হবে না। তুমি যেমন আছো তেমনই অনেক সুন্দর। এখন আর একটু কাছে আসো, একটা মর্নিং কিস দাও, তারপর আমি নিচে যাব। কোনো কিস আমি দিতে পারবো না। তুমি বাথরুমে যাও, ফ্রেশ হয়ে নিচে যাও, আমি পরে আসছি। আয়ান তানিশার কথা না শুনে তাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা আয়ানের বুকের ভেতর একদম মিশে যায়। আয়ান তানিশার ঘাড়ে মুখ গুজে দেয়। তানিশার সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। সে আয়ানের চুলগুলো খামচে ধরে। আয়ান তানিশার ঠোঁটে খুব গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তানিশা প্রথমটাই বাধা দিলেও পরে সেও আয়ানকে সাড়া দেয়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একটা মিষ্টি যুদ্ধ চলতে থাকে। এবার আমার সকালটা একদম পারফেক্ট হলো। তুমি এভাবে রোজ সকালে আমাকে আদর করবে, তাহলে আমার সারাদিন খুব ভালো কাটবে। তুমি দিন দিন খুব ফাজিল হয়ে যাচ্ছ আয়ান। আমি নিচে গিয়ে তোমার নামে মায়ের কাছে নালিশ করব। মা তো শুনে আরো খুশি হবে। মা ভাববে আমার ছেলে বউকে খুব ভালোবাসে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি গেলাম। আয়ান বাথরুমে চলে যায়। তানিশা বিছানায় বসে থাকে, তার মুখে একটা লজ্জার হাসি। সে বুঝতে পারছে আয়ানকে সে সত্যিই খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু রাজীবের ভয়টা এখনো তার মন থেকে যায়নি। সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একটা নীল শাড়ি পরে নিচে নামে। ড্রয়িং রুমে সবাই খুব হাসি খুশি গল্প করছে। এই তো আমার বৌমা চলে এসেছে। আসো মা, এখানে বসো। কাল রাতে ভালো ঘুম হয়েছে তো? তোমার মুখটা এত লাল হয়ে আছে কেন? জ্বর আসেনি তো? না মা, আমার জ্বর আসেনি, আমি একদম ঠিক আছি। এমনিতেই একটু গরম লাগছে, তাই হয়তো মুখ লাল হয়ে আছে। আরে মা, তুমি এসব কি জিজ্ঞেস করছো? নতুন বইয়ের মুখ তো একটু লাল হয়ে থাকবেই। আয়ান মনে হয় কাল রাতে খুব ভালো করে বইয়ের যত্ন নিয়েছে। তুই ঠিক বলেছিস নুসরাত। আয়ান তো এখন পুরোপুরি বউ পাগল হয়ে গেছে, সারাদিন বউ বউ করে। তোমরা সবাই আমার বৌমাকে আর খেপাও না। তানিশা মা, তুমি এসব কথা কান দিও না। সুমি বৌমার জন্য নাস্তা নিয়ে আয়। জি স্যার, আমি এখনই নিয়ে আসছি। ভাবি, আপনি কি খাবেন, চা নাকি কফি? আমাকে এক কাপ কফি দাও। সুমি আর আয়ান কোথায়? ওকে তো দেখছি না। আয়ান তো সেই কখন উঠে বাগানে গেছে কামাল চাচাকে সাথে নিয়ে, বাইক পরিষ্কার করছে। আজ নাকি তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবে। বিয়ের পরপর একটু ঘোরাঘুরি করা ভালো, নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ে। আমাদের আয়ান খুব ভালো বুদ্ধিমান ছেলে। এমন সময় আয়ান বাইরে থেকে ভেতরে আসে। তার হাতে একটা লাল গোলাপ। সে সোজা তানিশার সামনে গিয়ে গোলাপটা তানিশার চুলে গুজে দেয়। সবার সামনে আয়ানের এমন কাণ্ড দেখে তানিশা লজ্জায় একদম গুটিয়ে যায়। তোমাকে এই নীল শাড়িতে আর লাল গোলাপে একদম স্বর্গের পরীর মতো লাগছে। আমার তো চোখ ফেরাতে ইচ্ছা করছে না। তুমি সবার সামনে এসব কি শুরু করেছো আয়ান? তুমি একটু শান্ত হয়ে বসো আর নাস্তা করো। আমরা মনে হয় এখন এই বাড়িতে অদৃশ্য হয়ে গেছি। আয়ানের চোখে এখন শুধু তার বউ ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। ভাইয়া, তুমি আর ভাইয়াকে জ্বালিও না। ওরা নতুন যুগল, ওদের একটু রোমান্স করতে দাও।
ভাইয়া, আজ তো আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, তুমি কি আমাদের ভুলে গেল? হ্যাঁ ভাইয়া, তুমি তো শুধু ভাবিকে নিয়েই ব্যস্ত আছো, আমাদের কথা একদম মনে নেই তোমার। আরে তোদের কথা ভুলবো কেন, তোরাও আজ আমাদের সাথে যাবি। আমি বড় গাড়িটা রেডি করতে বলেছি, কামাল চাচা গাড়ি পরিষ্কার করছে। ঠিক তখন রফিক কাজী সাহেবের বাড়িতে আসেন, তার হাতে একটা বড় খাম। কবির সাহেব তাকে দেখে এগিয়ে যান। আসসালামু আলাইকুম কবির সাহেব, এই নিন আপনার কাবিন নামার সব কাগজ, আমি নিজের হাতে রেজিস্টার করে এনেছি, এখন আর কোনো ঝামেলা নেই। ওয়ালাইকুম আসসালাম কাজী সাহেব, আপনি অনেক কষ্ট করেছেন, আসুন আমাদের সাথে নাস্তা করুন। না, আমি বসবো না, আমার আরেকটা জায়গায় কাজ আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আয়ান আর তিশা, তোমরা ভালো থাকো, সুখে থাকো। ধন্যবাদ কাজী সাহেব, আপনার দোয়ায় আমরা খুব ভালো আছি। কাজী সাহেব চলে যাওয়ার পর তানিশার ফোন বেজে ওঠে। সেই স্ক্রিনে মিয়ার নাম দেখে ফোন ধরে। হ্যালো মিয়া, কি খবর? এত সকালে ফোন করেছিস কেন? তানিশা, তুই আজ ভার্সিটিতে আসবি না? রাজীব কালকের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য খুব ক্ষেপে আছে। ও আজ অনেক গুন্ডা নিয়ে ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে। রাজীব এখনো শিক্ষা পায়নি, ঠিক আছে, আমি দেখছি ও কি করতে পারে। তুই আর রাফসান সাবধানে থাকিস। তুই আয়ানকে নিয়ে একদম আসবি না, রাজীব আয়ানকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আয়নকে কিছুই হতে দেব না, তুই চিন্তা করিস না, আমি আসছি। তানিশা ফোন কেটে দেয়, তার চোখ দুটোর আগে লাল হয়ে যায়। আয়ান তানিশার অবস্থা দেখে বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। সে তানিশার হাত ধরে। কি হয়েছে তানিশা? মিয়া কি বললো তোমাকে? তুমি এত রেগে গেলে কেন? কিচ্ছু হয়নি, তুমি আজ ভার্সিটিতে যাবে না, তুমি বাড়িতেই থাকবে, আমরা আজ কোথাও ঘুরতে যাব না। তুমি আবার আমাকে আটকে রাখার চেষ্টা করছো তানিশা? আমি জানি রাজীব কিছু একটা ঝামেলা করছে, তুমি আমাকে সত্যিটা বলো। রাজীব ভার্সিটির গেটে গুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, ও তোমার ক্ষতি করতে চায়, আমি তোমাকে কোনোভাবেই সেখানে যেতে দেব না। আমি রাজীবকে ভয় পাই না তানিশা, আমি কাল ওকে বুঝিয়ে দিয়েছি আমি কে। আজ যদি ও আবার আসে তবে আমি ওকে চিরতরে শেষ করে দেব। তুমি একা ওদের সবার সাথে পারবে না আয়ান, তুমি আমার কথা শোনো, তুমি আজ বাড়িতে থাকো, আমি একা গিয়ে সব সামলে আসব। তুমি একা যাবে মানে? আমি আমার বউকে ওই নর পশুটার সামনে একা ছেড়ে দেব? তুমি আমাকে এত কাপুরুষ ভাবো তানিশা? আয়ান আর তানিশার চেঁচামেচি শুনে বাড়ির সবাই সেখানে জড়ো হয়। জহির সাহেব, রুমা বেগম আর নাদিয়াও ঠিক সেই সময় বাড়িতে আসেন। জহির সাহেব সবকিছু শুনে খুব ভয় পেয়ে যান। এসব কি শুনছি আয়ান? রাজীব ছেলেটা তো খুব খারাপ, ওর তো অনেক রাজনৈতিক ক্ষমতা আছে, তোমরা ওর সাথে কিভাবে পারবে? তানিশা মা, তুই ওর সামনে যাস না, ও তোর অনেক বড় ক্ষতি করে দেবে, আমি পুলিশে খবর দিচ্ছি। জাকির সাহেব, আপনি ঠিক বলছেন, এই ছেলেকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না। আমি এক্ষুনি পুলিশে এসপির সাথে কথা বলছি, আমারও তো অনেক চেনা মানুষ আছে। না বাবা, আপনারা কেউ পুলিশকে জানাবেন না, পুলিশ ডাকলে রাজীব আরো বেশি ক্ষেপে যাবে, ওকে আমি আমার মতো করে সামলাবো, আপনারা শুধু আয়ানকে বাড়িতে আটকে রাখুন। আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি যাব এবং আমি রাজীবকে শিক্ষা দেব। তুমি আমার সাথে যাবে তানিশা? আয়ান খুব জেদ ধরে। তানিশা বুঝতে পারে আয়ানকে কোনোভাবেই আটকানো যাবে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে, সে জানে আজ একটা বড় ফয়সালা হতে চলেছে। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, তুমি যদি যেতেই চাও তবে চলো, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি একদম আমার আশেপাশে থাকবে আর আমি যা বলবো তাই শুনবে। আমি তোমার সব কথা শুনবো, তুমি আমাকে এত ভালোবাসো আমি সেটা জানি। চলো আমরা বের হব। আপু, তুমি রাজীব ভাইয়াকে খুব জোরে একটা চড় মারবে, সে আমার আয়ান ভাইয়াকে মারতে চায়, সে খুব পচা। তুই চিন্তা করিস না নাদিয়া, আজ আমি ওকে এমন শিক্ষা দেব যে ও আর জীবনে আমাদের দিকে তাকানোর সাহস পাবে না। আয়ান আর তানিশা বাড়ি থেকে বের হয়। কামাল চাচা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আয়ান বলে সে বাইক নিয়েই যাবে। তানিশা আয়ানের পেছনে বসে আয়ানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান খুব দ্রুত বাইক চালিয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। ভার্সিটির গেটের কাছে পৌঁছতেই তারা দেখে রাজীব তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের সবার হাতে রড আর লাঠি। রাফসান আর মিয়া দূর থেকে ভয়ে ভয়ে দেখছে। হাসান স্যারও সেখানে উপস্থিত, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। রাজীব, তুমি এসব কি শুরু করেছো? এটা একটা শিক্ষার জায়গা, তুমি এখানে এসব গুন্ডামি করতে পারো না, তুমি ফিরে যাও। আপনি একদম চুপ থাকুন স্যার, আজ আমার আর আয়ানের মধ্যে হিসাব নিকাশ হবে,
আয়ান কাল আমার গায়ে হাত তুলেছে, আজ আমি ওর হাত কেটে নেব। ঠিক সেই সময় আয়ান তার বাইক নিয়ে গেটের সামনে এসে থামে। আয়ান বাইক থেকে নেমে খুব শান্তভাবে রাজীবের দিকে তাকায়। তানিশা আয়ানের পাশে গিয়ে দাঁড়ায়, তার চোখের দৃষ্টি একদম আগুনের মতো জ্বলছে। তুই তাহলে আসলি আয়ান? আমি ভেবেছিলাম তুই তোর বউয়ের শাড়ির আসলে মুখ লুকে বাড়িতেই বসে থাকবি। শাড়ির আঁচলে তো তোর মতো কাপুরুষটা লুকায়। রাজীব, আমি আমার বউকে সম্মান করি, আর তাকে রক্ষা করার জন্য আমার জানও দিতে পারি। তুই একদম চুপ করবি রাজীব? তুই জানিস না তুই কার সাথে লাগতে এসেছিস? তুই আয়ানকে মারার হুমকি দিস? তোর এত সাহস কোথা থেকে এলো? তুই এখনো ওকে বাঁচানোর চেষ্টা করছিস তানিশা? তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আর তুই এই বাচ্চা ছেলেটাকে বিয়ে করে নিলি। আজ আমি ওকে শেষ করে তোকে আমার করে নেব। তুই একটা জানোয়ার রাজীব। তোর মতো অমানুষের সাথে আমি মরে গেলেও কোনো সম্পর্ক রাখবো না। তুই আয়ানের পায়ের নখের যোগ্যও না। রাজীব রাগে অন্ধ হয়ে যায়। সে তার হাতের রড নিয়ে আয়ানের দিকে তেড়ে আসে। আয়ান খুব দ্রুত সরে গিয়ে রাজীবের হাত থেকে রডটা কেড়ে নেয় এবং রাজীবের পেটে খুব জোরে একটা আঘাত করে। রাজীব মাটিতে পড়ে যায়। তার দলের ছেলেরা এগিয়ে আসতে নিলে তানিশা তার ব্যাগ থেকে একটা রিভলভার বের করে রাজীবের মাথার দিকে তাক করে। তানিশার হাতে রিভলভার দেখে সবাই একদম স্তব্ধ হয়ে যায়। আয়ান নিজেও অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে থাকে। কেউ এক পাও সামনে এগোলে আমি রাজীবের মাথার খুলি উড়িয়ে দেব। আমি তানিশা, আমি যা বলি তাই করি। তুই আমাকে গুলি করবি তানিশা? তুই একটা খুনের দায়ে জেলে যাবি? এই সাহস তোর নেই? তুই আমাকে চিনিস না রাজীব। আমি তোকে মারার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম। তুই কি ভেবেছিস আমি হুট করে আয়ানকে বিয়ে করেছি? তানিশার এই কথা শুনে আয়ান চমকে ওঠে। সে তানিশার দিকে তাকায়। তানিশার মুখে একটা ভয়ঙ্কর কাঠিন্য। রাজীব মাটি থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তানিশা বন্দুকের নল দিয়ে রাজীবের কপালে জোরে চাপ দেয়। তুই শোন রাজীব, তুই যখন আমাকে জ্বালাতিস আর বলতিস তুই আয়ানকে মেরে ফেলবি, তখন আমি বাধ্য হয়ে এই গেমটা খেলেছি। আমি জানতাম তুই আয়ানকে একা পেলে শেষ করে দিবি, তাই আমি ইচ্ছে করে আমার বাবার মাধ্যমে আয়ানের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। আমি জানতাম আয়ান আমাকে ভালোবাসে আর ওর পরিবারও আমাকে খুব পছন্দ করে। আমি শুধু আয়ানকে আইনিভাবে আমার স্বামী বানিয়েছি, যাতে তুই ওর গায়ে হাত দিলে দুইটা শক্তিশালী পরিবার তোর বিরুদ্ধে দাঁড়াতে পারে। তুই ভেবেছিস আমি বাধ্য হয়ে বিয়ে করেছি? আমি তোকে বোকা বানানোর জন্য নিজে এই বিয়ের মাস্টারমাইন্ড ছিলাম। তানিশার মুখ থেকে এই সত্যিটা শুনে পুরো ভার্সিটির গেটে পিনপতন নীরবতা নেমে আসে। আয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে মেয়েটাকে সে ভেবেছিল বাধ্য হয়ে তাকে বিয়ে করেছে, সে আসলে তাকে বাঁচানোর জন্যই এত বড় একটা নাটক সাজিয়েছে। আয়ানের চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে তানিশা তাকে কতটা ভালোবাসে, যে তার জীবনের জন্য এত বড় ঝুঁকি নিয়েছে। তুই আমার সাথে বেইমানি করছিস তানিশা, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। তোর মতো নোংরা মানুষের সাথে ধোকাবাজি করা পাপ না। তুই আজ কান ধরে উদ্বস করবি আর বলবি তুই আর জীবনেও আমাদের ছায়া মারাবি না, না হলে আজ তোর লাশ এখান থেকে যাবে। তানিশার হাতে রিভলভার দেখে রাজীবের গুন্ডারা ভয়ে পালিয়ে যায়। রাজীব বুঝতে পারে সে আজ পুরোপুরি হেরে গেছে। সে বাধ্য হয়ে মাটি থেকে ওঠে এবং সবার সামনে কান ধরে উঠবোস করতে শুরু করে। আমাকে মাফ করে দি তানিশা, আমি আর জীবনও তোদের সামনে আসবো না। আমি আজকের পর থেকে এই ভার্সিটি ছেড়ে চলে যাব। তুই যদি আর একদিনও এই শহরের আশেপাশে দেখা দেশ বা দেখা যাস, তবে আমি সত্যি তোকে খুন করে ফেলবো। এবার আমার চোখের সামনে থেকে দূর হও। রাজীব মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে যায়। উপস্থিত সবাই তানিশার সাহস দেখে হাততালি দিতে শুরু করে। হাসান স্যার এগিয়ে এসে তানিশার মাথায় হাত রাখেন। তুমি আজ একটা অনেক বড় বিপদের হাত থেকে সবাইকে বাঁচালে। তানিশা, তুমি সত্যি খুব সাহসী মেয়ে। আমি তোমাদের নিয়ে খুব গর্বিত। স্যার, আমি শুধু আমার স্বামীকে বাঁচাতে চেয়েছিলাম, আমি অন্যায় কিছু করিনি। তানিশা তার রিভলভারটা ব্যাগে ঢুকিয়ে রাখে। এটা আসলে একটা লাইটার রিভলভার ছিল, যা দেখতে একদম আসলের মতো। তানিশা আয়ানের দিকে তাকায়। আয়ান স্থির দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছে। তার চোখে অনেকগুলো প্রশ্ন, অনেক অভিমান আর অনেক ভালোবাসা। তানিশা আয়ানের চোখের ভাষা বুঝতে পারে। সে আয়ানের কাছে গিয়ে তার হাত ধরে। আমাকে মাফ করে দিও আয়ান, আমি তোমাকে সত্যিটা আগে বলতে পারিনি, আমি বাধ্য ছিলাম। তুমি আমার সাথে এত বড় একটা অভিনয় করলে তানিশা। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, আর তুমি আড়ালে আমাকে বাঁচানোর জন্য এত কিছু করেছো।
তুমি এত বোকা কেন? আমি তোমাকে হারাতে চাইনি আয়ান। আমি জানতাম রাজীব কি করতে পারে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অনেক আগেই, কিন্তু আমার ইগোর জন্য বলতে পারিনি। আয়ান আর কিছু বলতে পারে না। সে সবার সামনে তানিশাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তানিশাও কেঁদে ফেলে। সে আয়ানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তাদের এই মিলনের দৃশ্য দেখে রাফসান আর মিয়া খুব খুশি হয়। দোস্ত, তোদের এই প্রেমের কাহিনী তো একদম সিনেমার মতো। আমি তো ভাবতেই পারছি না আমাদের তানিশা এত বড় একটা গেম প্ল্যানার। তানিশা, তুই আজ প্রমাণ করে দিলি তুই কেন এই ভার্সিটির সবচেয়ে বজ্জাত আর স্মার্ট মেয়ে। তুই সত্যিই অসাধারণ। আমার বউ সবসময় অসাধারণ। ও আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে। আমি ওকে কখনো কষ্ট দেব না। তারা সবাই মিলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর কবির সাহেব আর জহির সাহেব পুরো ঘটনা শুনে অবাক হয়ে যান। তারা তানিশার বুদ্ধির অনেক প্রশংসা করেন। সালমা বেগম আর রুমা বেগম তানিশাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করেন। মা তানিশা, তুমি আজ আমাদের পুরো পরিবারকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো। তুমি শুধু আমাদের বাড়ির বউ নও, তুমি আমাদের বাড়ির রক্ষা কবচ। আমি আমার মেয়েকে নিয়ে খুব গর্বিত। ও প্রমাণ করছে ও আমার যোগ্য মেয়ে। আয়ান, তুমি খুব ভাগ্যবান যে তানিশার মতো একজন স্ত্রী পেয়েছো। আমি জানি বাবা, তানিশা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না। রাতে সবাই একসাথে খাবার খেতে বসে বাড়িতে আজ অনেক আনন্দ। ফাহিম, নুসরাত, শিয়াম, রিয়া, নাদিয়া সবাই মিলে খুব মজা করে। সুমি সবার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে। তৌফিক সাহেব আর হাবিবা বেগম তানিশার সাহসের গল্প শুনে হাসতে হাসতে শেষ সবাই মিলে একটা পারিবারিক সুন্দর সময় কাটায়। তানিশা, তুমি যা কাজ করেছো তাতে আমার মনে হয় তোমাকে এখন থেকে আমাদের বাড়ির বডিগার্ড বানিয়ে দেওয়া উচিত। ভাইয়া, তুমি আবার শুরু করলে। তানিশা হলো এই বাড়ির রানী, ও কেন বডিগার্ড হবে? আয়ান আছে না বডিগার্ড হওয়ার জন্য। আমি তো আমার রানীর বডিগার্ড হতেই চাই সারা জীবন। আমি ওর পায়ের কাছে বসে কাটিয়ে দিতে রাজি আছি। তুমি সবার সামনে এত কথা বলো না আয়ান। চুপ করে খাবার খাও, আমার খুব লজ্জা করছে। সবাই তানিশার কথা শুনে হো হো করে হেসে ওঠে। খাওয়া দাওয়া শেষে আয়ান আর তানিশা তাদের ঘরে যায়। ঘরের পরিবেশ আজ একদম অন্যরকম। তানিশা খুব শান্তি অনুভব করছে। তার বুকের ভেতর থেকে একটা বিশাল রাবার নেমে আসে। আয়ান তানিশার কাছে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আজ থেকে আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো তানিশা। এখন আর কোনো রাজীব নেই, কোনো ভয় নেই। এখন শুধু তুমি আর আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। তুমি আমার জীবনের আলো। তুমি না থাকলে আমি কবেই অন্ধকারে হারিয়ে যেতাম। তুমি আমার জীবনের সেই বজ্জাত সিনিয়র মেয়ে যে আমার জীবনটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আয়ান তানিশাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তানিশার চোখে জল ছলছল করছে। আয়ান খুব আলতো করে তানিশার চোখের জল মুছে দেয়। তারপর সে তানিশার ঠোঁটে খুব ভালোবাসায় একটা গভীর চুমু খায়। তানিশা আয়ানের গলা জড়িয়ে ধরে নিজেকে পুরোপুরি আয়ানের কাছে সঁপে দেয়। তাদের এই ভালোবাসার মাধ্যমে তাদের সব অভিমান আর ভুল বোঝাবুঝির অবসান ঘটে। গল্পের শেষে এসে সবার জীবনে শান্তি ফিরে আসে। তানিশার সেই বড় টুইস্ট সবাই জেনে যাওয়ার পর তাদের সম্পর্ক আরো মজবুত হয়। রাজীবের অধ্যায় চিরতরে শেষ হয়ে যায়। আর আয়ান ও তানিশা তাদের নতুন বিবাহিত জীবন এক সুন্দর আর রোমান্টিক ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যায়। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। সকালের এই স্নিগ্ধ আলো তোমার মুখে পড়ে তোমাকে একদম স্বর্গের পরীর মতো মায়াবী করে তুলেছে তানিশা। আমি চাই আমার জীবনের প্রতিটি সকাল এভাবে তোমার মুখ দেখে শুরু হোক। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। তুমি সারা রাত একদম ঘুমাওনি আয়ান। তুমি শুধু আমার দিকে তাকিয়েছিলে। আমি তোমার চোখের নিচে হালকা কালি পড়ে গেছে। তুমি এত পাগল কেন? নিজের শরীর তো একটু যত্ন নিতে হবে। আমি তো তোমার পাশেই আছি, কোথাও তো পালিয়ে যাচ্ছি না। তোমাকে চোখের আড়াল করতে আমার খুব ভয় হয় তানিশা। আমার মনে হয় আমি যদি চোখ বন্ধ করি তবে তুমি হয়তো আবার সেই পুরনো বজ্জাত সিনিয়র মেয়ে হয়ে যাবে যে আমাকে ঘৃণা করতো আর আমার থেকে দূরে পালিয়ে যেতে চাইতো। আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না আয়ান। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ইগোর জন্য আমাদের দুজনের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আমি তোমাকে ভালোবাসার কথা আগে বলতে পারিনি, কিন্তু এখন আমি চিৎকার করে বলতে চাই আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমার জীবনের সেই আলো যা আমার সব অন্ধকার দূর করে দিয়েছে। আজ থেকে তুমি শুধু আমার বউ আর আমি তোমার স্বামী। আমাদের মাঝে আর কোনো লুকোচুরি থাকবে না। তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে তার চেয়েও 1000 গুণ বেশি ভালোবাসবো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আয়ান। কাল রাজীবের সামনে তুমি যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলে আমি তখন বুঝতে পেরেছি তুমি আমার জন্য সব করতে পারো। আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো তোমার মতো একজন স্বামী পাওয়া।
তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। চলো এবার ওঠা যাক, নিচে সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আজ আমাদের জীবনের একটা নতুন দিন শুরু হলো। আজ আমরা সবাইকে নিয়ে অনেক আনন্দ করব, আর রাতে আমি তোমাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। তুমি শুধু অপেক্ষা করো বজ্জাত বউ। তুমি দিন দিন খুব বেশি ফাজিল হয়ে যাচ্ছ আয়ান। আমি নিচে গিয়ে তোমার নামে সবার কাছে বিচার দেব। তুমি আমাকে একদম শান্তিতে থাকতে দাও না, সব সময় শুধু আমাকে পাগল করে তোলার উপায় খুঁজো। তানিশা হাসতে হাসতে খাট থেকে নেমে বাথরুমের দিকে ছুটে যায়। আয়ান খাটে বসে তানিশার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে হাসে। কিছুক্ষণ পর দুজনে একসাথে গোসল করে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে দুই পরিবারের সবাই একসাথে বসে গল্প করছে। আজকের সকালটা যেন অন্য সব সকালের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আর আনন্দময়। এই তো আমাদের নতুন যুগল নিচে চলে এসেছে। আসো আয়ান, আসো। বৌমা, তোমরা এখানে আমাদের সাথে বসো। কালকের ঘটনার পর আমরা আর সবাই ঠিক করেছি আজ রাতে আমাদের বাড়িতে একটা বড় উৎসব হবে। দুই পরিবারের সবাই মিলে আমরা এই নতুন জীবন উদযাপন করব। খুব ভালো কথা কবির সাহেব। কালকের পর থেকে আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আমার মেয়ে তানিশা যে এত বুদ্ধিমতী আর সাহসী সেটা আমি কালই প্রথম বুঝতে পেরেছি। আয়ান আর তানিশা দুজনেই খুব ভালো জুটি। ওদের জন্য একটা বড় উৎসব তো হতেই হবে। আমার বৌমা তো একদম রানীর মতো। আজ রাতে আমি আমার নিজের হাতে বৌমাকে সাজাবো। বৌমার জন্য আমি নতুন গয়না বের করে রেখেছি। আজ আমাদের বাড়িতে অনেক আনন্দের দিন। সবাই পেট ভরে খাবে আর অনেক মজা করবে। তানিশা মা, তুই এখানে আমার পাশে এসে বস। তোর মুখটা আজ অনেক উজ্জ্বল লাগছে। মনে হচ্ছে কাল রাতের ঘুমটা খুব ভালো হয়েছে। আয়ান ছেলেটা সত্যিই তোকে অনেক যত্নে রেখেছে। আমি একজন মা হিসেবে এর চেয়ে বেশি আর কি চাইতে পারি। আমি খুব ভালো আছি মা। তোমরা সবাই আমার জন্য এত চিন্তা করো। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। বাবা, তুমি আর কখনো আমাকে নিয়ে ভয় পাবে না। আয়ান থাকতে আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। বাহ তানিশা, তুমি তো দেখছি একদিনেই আয়ানের বডিগার্ড থেকে আয়ানের সবচেয়ে বড় ভক্ত হয়ে গেছো। প্রেম ভালোবাসা মনে হয় এভাবেই মানুষকে বদলে দেয়। আমরা তো ভাই এখন তোমাদের এই প্রেম দেখে হিংসায় জ্বলছি। তুমি আবার ভাইয়া আর ভাবিকে নিয়ে মজা শুরু করলে। ফাহিম, ওরা নতুন যুগল, ওদের প্রেমে তো একটু বাড়াবাড়ি থাকবেই। তুমি বরং নিজের দিকে তাকাও। বিয়ের পর তো তুমিও আমার পিছনে পিছনে সারাদিন ঘুরতে, এখন আবার বড় বড় কথা বলছো। নুসরাতের কথা শুনে ড্রয়িং রুমের সবাই হো হো করে হেসে ওঠে। ফাহিম লজ্জায় মাথা নিচু করে ফেলে। আয়ান আর তানিশা একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। এই তো আমাদের পরিবারের আসল আনন্দ। এভাবেই সবাই হাসি খুশি থাকলে কোনো বিপদ আমাদের ছুটতে পারবে না। হাবিব, আজ রাতের রান্না মেনু কি ঠিক করেছো? সবাই কিন্তু খুব ভালো খাবার খেতে চায়। তুমি একদম চিন্তা করো না। তৌফিক, আমি আর সালমা আপা মিলে সব ব্যবস্থা করে ফেলেছি। খাসির বিরিয়ানি, রোস্ট, কোরমা আর অনেক রকমের মিষ্টি থাকবে। সুমি সকাল থেকে সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। ভাইয়া, আজ রাতের উৎসবে কিন্তু অনেক গান বাজনা হতে হবে। আমি আর রিয়া মিলে একটা প্লে লিস্ট বানিয়েছি। তুমি আর ভাবি কিন্তু আজ সবার সামনে নাচবে। এটা আমাদের সবার আবদার। হ্যাঁ ভাইয়া, শুধু নাচলেই হবে না, তোমাদের প্রেমের গল্পটাও সবার সামনে বলতে হবে। কিভাবে সিনিয়র আপু জুনিয়র ভাইয়ের প্রেমে পড়ল আর এত বড় একটা নাটক সাজালো, সেটা আমরা সবাই শুনতে চাই। তোরা এত পাজি হয়েছিস কেন? তোদের সব আবদার আমি পূরণ করব। আজ রাতে তোরা যা চাইবি তাই হবে। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তোদের কোনো চাওয়া আমি অপূর্ণ রাখবো না। আয়ান ভাইয়া, তুমি তো আমাকে অনেকগুলো চকলেট দেওয়ার কথা বলেছিলে, তুমি কি সেটা ভুলে গেছো? আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমি একদম ভুলিনি নাদিয়া কামাল চাচা এখনই বাজার থেকে তোমার জন্য এক বাক্স বিদেশি চকলেট নিয়ে আসবে। তুমি একদম রাগ করো না আমার লক্ষ্মী বোন। ঠিক এমন সময় রাফসান আর মিয়া বাড়িতে প্রবেশ করে। তাদের দুজনের মুখেই চওড়া হাসি। রাফসানের হাতে একটা বড় ফুলের তোড়া আর মিয়ার হাতে একটা সুন্দর উপহারের বাক্স। দোস্ত, তোদের বাড়িতে এত আনন্দ আর আমাদের ডাকবে না তা তো হতে পারে না। আমরা চলে এসেছি তোদের এই আনন্দের অংশীদারি হতে। এই নে তোদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল ফুল। তানিশা, তুই আজ এত সুন্দর করে সেজেছিস কেন? মনে হচ্ছে তুই আবার নতুন করে বিয়ে করবি। তোকে তো একদম রাজকন্যার মতো লাগছে। তোরা এসেছিস, খুব ভালো হয়েছে।
তোদের ছাড়া কি আনন্দ সম্পূর্ণ হয় নাকি? রাফসান, তুই মিয়ার সাথে এতক্ষণ ধরে কি ফিসফিস করে কথা বলছিলি? আমি কিন্তু সব লক্ষ্য করছি। আমি আবার কি কথা বলবো দোস্ত, আমি তো শুধু মিয়াকে বলেছিলাম তানিশা আর আয়ানের বিয়ে তো হয়েই গেল, এবার আমাদেরও তো একটা গতি হওয়া দরকার। তুই একদম চিন্তা করিস না রাফসান, আজ রাতে আমি সবার সামনে তোর আর মিয়ার বিয়ের প্রস্তাব রাখবো। তোরা দুজনও খুব ভালো জুটি, তোদের প্রেমও এবার সফল হওয়া দরকার। মীরা লজ্জায় লাল হয়ে যায়। সে রাফসানের হাত ধরে একটা চিমটি কাটে। সবাই তাদের এই কাণ্ড দেখে আবার হাসতে শুরু করে। দুপুরের দিকে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া, আর সুমি খুব সুন্দর করে টেবিল সাজিয়েছে। ভাবি, আপনি কাল রাতে ঠিক মতো খেতে পারেননি। আজ আমি আপনার পছন্দের সব রান্না করেছি, আপনি কিন্তু পেট ভরে খাবেন। আমি নিজের হাতে আপনাকে বেড়ে দেব। তুমি অনেক ভালো সুমি, তুমি এত কষ্ট করে আমার জন্য রান্না করেছো, আমি অবশ্যই পেট ভরে খাবো। তুমিও আমাদের সাথে বসে খাবে। আজ তুমি কোনো কাজ করবে না। স্যার, আমি গাড়ির সব কাজ শেষ করে এসেছি। রাতের জন্য বড় গাড়িটা একদম ধুয়ে মুছে সাফ করে রেখেছি। কাজী সাহেব আর হাসান স্যারকে আনার জন্য আমি কখন বের হব? আপনি বিকেল 5টার দিকে বের হবেন কামাল চাচা। ওনাদের দুজনকে খুব সম্মান করে নিয়ে আসবেন। আজ রাতের উৎসবে ওনাদের থাকাটা খুব জরুরি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। বাড়ির ছাদে একটা ছোট স্টেজ বানানো হয়েছে, সেখানে গান বাজনার ব্যবস্থা করা হয়েছে। দুই পরিবারের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। সবার মুখে একই আলোচনা, কিভাবে তানিশা রাজীবের হাত থেকে আয়ানকে বাঁচিয়েছে। তানিশা আজ একটা গাঢ় লাল রঙের শাড়ি পরেছে। সালমা বেগম তাকে নিজের বিয়ের গয়না পরিয়ে দিয়েছেন। আয়ান কালো রঙের একটা রাজকীয় পাঞ্জাবি পরেছে। দুজনকে একসাথে ছাদের স্টেজে বসানো হয়েছে। কাজী রফিক আর হাসান স্যারও এসে উপস্থিত হয়েছেন। আয়ান আর তানিশা, তোমাদের এই নতুন জীবন শুরু হওয়ার মুহূর্তে আমি খুব আনন্দিত। তানিশা, তুমি যে বুদ্ধিমত্তা আর সাহসের পরিচয় দিয়েছো তা সত্যি বিরল। তোমরা একে অপরকে সব সময় এভাবে আগলে রেখো। আমার অনেক দোয়া রইল তোমাদের জন্য। আমি তো বিয়ের দিনেই বুঝছিলাম এই জুতির মধ্যে একটা অন্যরকম টান আছে। আজ আমি সত্যি খুব সুখী। আল্লাহ যেন তোমাদের এই পবিত্র সম্পর্কে চিরকাল সুখে রাখুক। ইসলামী শরীয়ত মেনে তোমরা যে জীবন শুরু করেছো তাতে সবসময় বরকত থাকুক। আপনাদের দুজনের প্রতি আমি অনেক কৃতজ্ঞ স্যার। আপনাদের দোয়া আমাদের জীবনের অনেক বড় পাথেয় হয়ে থাকবে। আমরা কথা দিচ্ছি আমরা সবসময় একসাথে থাকবো। আমি আমার মেয়ের জন্য আজ সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আয়ান, তুমি আমার ছেলেকে, আমি তোমাকে আমার মেয়ে তুলে দিলাম। তুমি ওর মান রেখো। আপনি নিশ্চিন্ত থাকুন জাহির সাহেব। তানিশা আমার নিজের মেয়ের মতো। ও এই বাড়ির সম্মান আর আমাদের সবার চোখের মনি হয়ে থাকবে। এরপর গান বাজনা শুরু হয়। শিয়াম আর রিয়া মিলে খুব সুন্দর একটা নাচের আয়োজন করে। রাফসান আর মিয়াও স্টেজে উঠে নাচতে শুরু করে। পুরো বাড়ির পরিবেশ একদম উৎসব মুখর হয়ে ওঠে। আয়ান তানিশার হাত ধরে সবার সামনে স্টেজে যায়। আজ আমি সবার সামনে একটা কথা স্বীকার করতে চাই, আমি তানিশাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও শুধু আমার বউ নয়, ও আমার রক্ষা কবচ। আমার জীবনের সব সুখ আমি ওর মাঝেই খুঁজে পাই। আমি আজ সবার সামনে কথা দিচ্ছি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তানিশাকে ভালোবাসবো। আমি আজ সবাইকে বলতে চাই, আমি আয়ানকে ভালোবেসেই বিয়ে করেছি। আমি ওকে বাঁচানোর জন্য যে নাটক করেছিলাম সেটা আসলে আমার ভেতরের সত্যিকারের ভালোবাসার প্রকাশ ছিল। আয়ান আমার জীবনের সেই মানুষ যাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না। তানিশা আর আয়ানের এই কথা শুনে সবাই আনন্দে হাততালি দেয়। রাতের খাওয়া দাওয়া শেষ হতে অনেক রাত হয়ে যায়। মেহমানরা একে একে বিদায় নিতে শুরু করে। রাফসান আর মিয়া যাওয়ার আগে আয়ান আর তানিশাকে জড়িয়ে ধরে বিদায় নেয়। হাসান স্যার আর কাজী রফিক সাহেবও হাসি মুখে বিদায় নেন। পুরো বাড়ি আবার শান্ত হয়ে আসে। জহির সাহেব আর রুমা বেগমও তাদের বাড়িতে ফিরে যান। আয়ান আর তানিশা খুব ক্লান্ত হয়ে তাদের ঘরে ফেরে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে তানিশা। আমি ভাবতেই পারিনি এতগুলো মানুষের সামনে তুমি আমাকে এতটা ভালোবাসার কথা বলবে। আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্নের জগতে ভাসছি। এটা স্বপ্ন নয় আয়ান, এটা আমাদের বাস্তব জীবন। আর এই বাস্তব জীবনটা স্বপ্নের চেয়ে অনেক বেশি সুন্দর।
তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তানিশার কথায় একটা অন্যরকম মাদকতা ছিল। আয়ান বুঝতে পারে তানিশা আজ পুরোপুরি তার হওয়ার জন্য প্রস্তুত। আয়ান বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। তানিশা ঘরের সব আলো নিভিয়ে শুধু একটা নীল রঙের ড্রিম লাইট জ্বালিয়ে রেখেছে। সে তার লাল শাড়িটা খুলে একটা হালকা সাদা রঙের স্লিপিং গাউন পরেছে। তার লম্বা চুলগুলো একপাশে এলিয়ে দেওয়া। তাকে দেখে আয়ানের বুকের ভেতর ঝড় শুরু হয়ে যায়। আয়ান ধীরে ধীরে তানিশার কাছে এগিয়ে যায়। তুমি আজ আমাকে পুরোপুরি পাগল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো বজ্জাত বউ। তোমার এই রূপ দেখে তো আমার মুনি ঋষির ধ্যান ভেঙে যাবে। আমি তো সাধারণ মানুষ। আমি তো চাই তুমি শুধু আমার জন্য পাগল হও। তুমি আমার কাছে আসো আয়ান, আজ আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। আজ আমি আমার সবটুকু দিয়ে শুধু তোমার হতে চাই। আয়ান তানিশার দুই হাত নিচের গলার ওপর রাখে এবং তানিশার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা আয়ানের বুকের সাথে একদম মিশে যায়। আয়ান তানিশার ঘাড়ে, মুখে আর গলায় খুব আদর করে চুমু খেতে শুরু করে। তানিশার শরীর উত্তেজনার চরম সীমায় পৌঁছে যায়। সে আয়ানের নাম ধরে খুব আস্তে আস্তে ডাকতে থাকে। আয়ান তানিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন তানিশা। আমি তোমাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না। আমার প্রতিটি নিঃশ্বাস শুধু তোমার জন্য। আমি তোমাকে আমার মন প্রাণ সব সঁপে দিলাম আয়ান। তুমি আমাকে তোমার ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে যাও। আমি আর কোনো বাধা মানতে চাই না। আয়ান তানিশার ঠোঁটে খুব গভীর ভাবে নিচের ঠোঁট মেলায়। তাদের এই চুম্বন যেন তাদের সব না বলা কথার প্রকাশ ঘটায়। আয়ান তানিশার গাউনের বোতামগুলো খুব সাবধানে খুলতে থাকে। তানিশা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সে আয়ানকে একটুও বাধা দেয় না। আয়ানের হাতের স্পর্শে তানিশার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তাদের দুজনের শরীরের উষ্ণতা পুরো ঘরের পরিবেশকে উত্তপ্ত করে তোলে। আয়ান আর তানিশা তাদের সব বাধা বিপত্তি ভুলে গিয়ে একে অপরের মধ্যে পুরোপুরি হারিয়ে যায়। তাদের এই শারীরিক আর মানসিক মিলনের মাধ্যমে তাদের ভালোবাসা একটা নতুন রূপ লাভ করে। সারা রাত ধরে তাদের এই ভালোবাসার খেলা চলতে থাকে। কখনো আয়ান তানিশাকে আদর করে ভরিয়ে দেয়, আবার কখনো তানিশা আয়ানের বুকে মুখ লুকিয়ে নিজের সব ভালোবাসা প্রকাশ করে। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ বানিয়ে দিলে তানিশা। আমি তোমার এই ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না। ভালোবাসায় কোনো ঋণ থাকে না আয়ান। ভালোবাসায় শুধু থাকে একে অপরের প্রতি বিশ্বাস আর সম্মান। তুমি আমার সেই বিশ্বাস আর সম্মানের একমাত্র জায়গা। ভোরের আলো যখন একটু একটু করে ফুটতে শুরু করে, তখন আয়ান আর তানিশা একে অপরের বুকে জড়াজড়ি করে শান্তিতে ঘুমিয়ে পড়ে। তাদের দুজনের মুখেই একটা তৃপ্তির হাসি। রাজীবের ভয় এখন অতীত। তাদের পরিবারের সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। তানিশা আর বজ্জাত রূপের আড়ালে লুকিয়ে থাকা সত্যিকারের নরম আর ভালোবাসার পূর্ণ মনটা আয়ানের কাছে সঁপে দিয়েছে। আর আয়ান তার ভালোবাসা দিয়ে তানিশার সব জেদ আর রাগ গলিয়ে তাকে নিজের করে নিয়েছে। এভাবেই তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়, যেখানে শুধু আছে ভালোবাসা, বিশ্বাস আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি।